আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে যেতে দিন। এত তারা কিসের পিচ্ছি? কেবল তো দেখা হলো আমাদের। আপনি কে? কি চান আমার কাছে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি যা করার তা তো করেই দিয়েছ। এখন আর যাওয়ার কোনো রাস্তা নেই। অন্ধকার গলির ভেতর বৃষ্টির শরীর ভয়ে থরথর করে কাঁপছে। তার বয়স সবে 17 ছুঁয়েছে। এই বয়সের এক সাধারণ অনাথ মেয়ের কাছে শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন আরাফ এক মূর্তিমান আতঙ্ক। কিন্তু এই মুহূর্তে আরাফের চোখে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত নেশা। আরাফের শক্ত হাত বৃষ্টির নরম হাত দুটোকে পেছনের ইটের দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আছে। আরাফের নিঃশ্বাসের গরম হাওয়া বৃষ্টির মুখে আশ্রে পড়ছে। বৃষ্টির বড় বড় মায়াবী চোখ দুটোতে এখন শুধুই ভয় আর জল। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু আরাবের পেশিবহুল শরীরের কাছে তার শক্তি কিছুই না। আমার লাগছে, হাত ছাড়ুন বলছি। লাগার তো এখনো কিছুই শুরু হয়নি। এত রাতে এই অন্ধকার রাস্তায় কি করছিলে তুমি? আমি আমার আশ্রমের দিকে যাচ্ছিলাম। মাঝপথে আপনাদের ওই গোলাগুলি দেখে আমি লুকিয়ে পড়েছিলাম। আমি সত্যি আপনাদের কাউকে খুন করতে আসিনি, বিশ্বাস করুন আমাকে। তুমি দেখেছো কি দেখোনি সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি আমার নজরে পড়ে গিয়েছো। আর আরাব যার দিকে একবার নজর দেয় তাকে সহজে ছাড়ে না। আরাব হঠাৎ করেই বৃষ্টির মুখের খুব কাছে চলে আসে। বৃষ্টির হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। আরাবের গা থেকে দামি পারফিউম আর বারুদের একটা মিশ্র গন্ধ আসছে। গন্ধটা খুব কড়া, কিন্তু কেমন যেন মাতাল করা। আরাবের চোখ দুটো বৃষ্টির গোলাপি ঠোঁটের উপর আটকে আছে। বৃষ্টির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে বুঝতে পারছে না এই অচেনা ভয়ঙ্কর লোকটা কি করতে চাইছে। হঠাৎ আরাব নিজের ঠোঁট জোড়া বৃষ্টির ঠোঁটের উপর গভীরভাবে চেপে ধরে। ছাড়ুন। বৃষ্টির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে দুই হাত দিয়ে আরাফের বুক ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু আরাফ যেন পাথরের মতো স্থির। তার চুম্বন ক্রমশ আরো গভীর আর আগ্রাসী হতে থাকে। বৃষ্টির জীবনে এটা প্রথম কোনো পুরুষের স্পর্শ। ভয়, আতঙ্ক আর অচেনা এক অনুভূতির শিহরণে তার শরীর অবশ হয়ে আসতে থাকে। কয়েক মুহূর্ত পর আরাফ ধীরে ধীরে বৃষ্টিকে ছেড়ে দেয়। বৃষ্টির ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে। সে হাঁপাচ্ছে আর অবিশ্বাস নিয়ে আরাফের দিকে তাকিয়ে আছে। এটা শুধু একটা ট্রেলার ছিল পিচ্ছিমে। এরপর থেকে তুমি আমার। বস, বস আমাদের এখান থেকে বের হতে হবে। সুলতানের লোক যে কোনো সময় চলে আসতে পারে। বস, বস পুলিশও এদিকেই আসছে। আসছি, তুই গাড়ি রেডি কর। জিশান আরাফের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত। জিশানের কথা শুনে আরাফ একটু পিছিয়ে যায়। বৃষ্টির দিকে আরো একবার গভীরভাবে তাকাই সে। তারপর পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বৃষ্টির হাতের মুঠোয় গুজে দেয়। এই ঠিকানায় কাল সকালে দেখা করবে। যদি না আসো তবে তোমার ওই অনাথ আশ্রমের একটা ইটও আস্ত থাকবে না, মনে থাকে যেন। আরাফ ঘুরে দাঁড়ায় এবং জিশানের সাথে কালো রঙের এসইউভি গাড়িতে উঠে অন্ধকারের ভিতর মিলিয়ে যায়। বৃষ্টি দেয়াল ঘেঁষে সেখানেই বসে পড়ে। তার সারা শরীর এখনো কাঁপছে। ঠোঁটের উপর আরবের স্পর্শটা যেন এখনো লেগে আছে। সে বুঝতে পারছে না তার সাধারণ আর শান্ত জীবনে হঠাৎ করে এই ভয়ঙ্কর ঝড় কোথা থেকে এলো। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে আশ্রমের দিকে ছুটতে শুরু করে। কিরে বৃষ্টি, এতক্ষণ কোথায় ছিলি তুই? ফাদার জন তোকে নিয়ে খুব চিন্তা করছিলেন। আর তোর এই অবস্থা কেন? চুল উস্কো খুস্কো, মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? কিছু হয়নি মায়া, আমি ঠিক আছি। রাস্তায় একটু দৌড়াতে হয়েছিল, তাই এমন লাগছে। সত্যি করে বল তো, কি হয়েছে? তুই কি কাঁদছিলি? তোর চোখ এত লাল কেন? বললাম তো কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ, আমার খুব ঘুম পাচ্ছে। মায়া বৃষ্টির সবচেয়ে কাছের বান্ধবী। এই অনাথ আশ্রমেই তারা একসাথে বড় হয়েছে। মায়া বুঝতে পারে বৃষ্টি কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সে আর জোর করে না। বৃষ্টি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে একটুও ঘুম নেই। চোখ বন্ধ করলেই আরবের সেই ভয়ঙ্কর অথচ নেশা ধরা চোখ দুটো আর ওই আগ্রাসী চুম্বনের স্মৃতিটা ভেসে উঠছে। একটা অচেনা লোক কিভাবে তাকে এভাবে জোর করতে পারে। লোকটার স্পর্ধা ভেবে বৃষ্টির ভীষণ রাগ হয়, আবার লোকটার ক্ষমতা আর হুমকির কথা ভেবে ভয়ে বুক কেঁপে ওঠে। এত রাতে কোথায় ছিলি তুই আরাব?
আমি কি তোকে বলিনি রাত 10টার পর বাড়ির বাইরে না থাকতে? তোর কি নিজের জীবনের উপর কোনো মায়া নেই? দাদি, তুমি খামোখাই চিন্তা করো, আমার কিছু হবে না। আমি কোনো ছোট বাচ্চা নই। তুই আমার কাছে চিরকাল বাচ্চাই থাকবি। সুলতান নামের ওই জানোয়ারটা তোর পিছনে হাত ধুয়ে পড়ে আছে, আর তুই এভাবে রাতের পর রাত বাইরে ঘুরছিস। সুলতানকে নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদি, ওর সময় ঘনিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা আমি করছি। তুমি এবার গিয়ে ঘুমাও। আয়েশা বেগম আরাফের দাদি। আরাফের মা বাবা মারা যাওয়ার পরই দাদি তাকে বড় করেছেন। মাফিয়া জগতে আরাফ যতটা নিষ্ঠুর, দাদির কাছে সে ততটাই বাধ্য এক ছেলে। দাদি দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে চলে যান। আরাফ নিজের বিলাসবহুল বেডরুমে এসে সোফায় গা এলিয়ে দেয়। এক গ্লাস দামি মদ হাতে নিয়ে সে জানালার বাইরে শহরের আলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটা 17 বছরের মেয়ের ভার্ত মুখ। ওই নরম ঠোঁটের স্বাদটা সে কিছুতেই বলতে পারছে না। আরাফ নিজের মনেই হাসে। আজ পর্যন্ত কোনো মেয়েকে তার দুবারের বেশি দেখার ইচ্ছে হয়নি, কিন্তু এই সাধারণ অনাথ মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে যা তাকে পাগলের মতো টানছে। বস, আপনি কি ওই মেয়েটার কথা ভাবছেন? মেয়েটার সম্পর্কে সব খবর চাই আমার। কাল সকালের মধ্যে ওর পুরো হিস্ট্রি আমার টেবিলে থাকা চাই জিশান। ও কোথায় থাকে, কি করে, ওর আশ্রমে কে কে আছে, সব কিছু। কিন্তু বস, আমরা তো সুলতানকে মারার প্ল্যান করছিলাম। এই মুহূর্তে একটা সামান্য মেয়ের পিছনে সময় নষ্ট করাটা কি ঠিক হবে? মেয়েটা তো এমনিতেই ভয়ে শেষ। আরাব যা করে ভেবে চিন্তেই করে। তুই শুধু আমার নির্দেশ পালন কর। আর হ্যাঁ, খেয়াল রাখবি সুলতানের কোনো লোক যেন এই মেয়ের আশেপাশেও ঘেঁষতে না পারে। মেয়েটা এখন থেকে আমার প্রোটেকশনে থাকবে। জিশান অবাক হয়ে আরাফের দিকে তাকায়। বসকে সে গত 10 বছর ধরে চেনে। কোনো মেয়ের জন্য বসের এত মাথা ব্যথা সে কোনোদিন দেখেনি। জিশান মাথা নেড়ে সম্মতি জানায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকাল, অনাথ আশ্রমের সামনে ছোট একটা বাগান। বৃষ্টি সেখানে আশ্রমের বাচ্চাদের পড়াচ্ছিল, কিন্তু তার মন একটুও পড়াই নেই। আরাফের দেওয়া কার্ডটা সে ব্যাগের বোতল লুকিয়ে রেখেছে। লোকটা তাকে দেখা করতে বলেছিল, না গেলে সে নাকি আশ্রম ধ্বংস করে দেবে। বৃষ্টির খুব ভয় করছে। ফাদার জনকে কথাটা বলবে কিনা সে বুঝতে পারছে না। হঠাৎ আশ্রমের গেটের সামনে একটা পুরনো জিপ গাড়ি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন গুন্ডা প্রকৃতির লোক নামে। তাদের মধ্যে রকি নামের লোকটা এগিয়ে আসে। এই মেয়ে, এইদিকে শোন। কাল রাতে তুই 3 নম্বর গলির রাস্তায় ছিলি না? সত্যি করে বল, আরাব নামের ওই শয়তানটা কাল রাতে কোথায় গেছে? তুই নিশ্চয়ই কিছু দেখেছিস। আমি আমি কিছু জানি না। আপনারা কারা? এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে জানাবো। পুলিশ ডাকবি? এত বড় সাহস তোর? চল আমাদের সাথে। সুলতান ভাই তোর সাথে একটু কথা বলবে। তুই আরাবের খবর না দেওয়া পর্যন্ত তোকে আমরা ছাড়বো না। রকি বৃষ্টির হাত ধরে জোর করে টানতে শুরু করে। আশ্রমের বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। মায়া আর ফাদার জন ছুটে আসে, কিন্তু রকির সাঙ্গপাঙ্গরা তাদের আটকে দেয়। বৃষ্টি চিৎকার করে বাঁচার চেষ্টা করে। রকি তাকে প্রায় টেনে হিঁচড়ে জিপের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আশ্রমের গেট দিয়ে তীব্র গতিতে একটা কালো এসইউভি গাড়ি ঢুকে পড়ে। সজোরে ব্রেক কষে গাড়িটা জিপটার ঠিক সামনে এসে থামে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আরাফ। তার চোখে এখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে। ওর গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিল রে কুত্তার বাচ্চা? আরাব ভাই, আপনি এখানে? আরাফ কোনো কথা না বলে সোজা রকির দিকে এগিয়ে যায়। এক নিমিষে নিজের পকেট থেকে বন্দুক বের করে রকির হাঁটুর ঠিক নিচে গুলি চালিয়ে দেয়। রকি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রকির সঙ্গীরা ভয় পেয়ে যে যার মতো পালাতে শুরু করে। রকি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রকির সঙ্গীরা ভয় পেয়ে যে যার মতো পালাতে শুরু করে। আরাফ তাদের দিকে আর ফিরেও তাকায় না। সে ধীর পায়ে বৃষ্টির দিকে এগিয়ে আসে। বৃষ্টি ভয়ে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছে। আরাফ হাঁটু ঘেরে বৃষ্টির সামনে বসে। তোমাকে না বলেছিলাম আমার সাথে দেখা করতে? আমার কথা অমান্য করার শাস্তি কি হতে পারে সেটা কি তুমি জানো না পিচ্ছি? আমি আমি যেতে চেয়েছিলাম, কিন্তু এরা হঠাৎ করে এসে আমাকে। একদম চুপ, আর একটা কথাও না। আরাফ হঠাৎ
হঠাৎ করেই বৃষ্টিকে দুই হাতে পাজাকুলা করে কোলে তুলে নেয়। সবার সামনে দিয়ে সে বৃষ্টিকে নিয়ে নিজের গাড়ির দিকে এগোতে থাকে। ফাদার জন বা মায়া কারো সাহস হলো না আরাফকে বাধা দেওয়ার। গাড়ির পেছনের সিটে বৃষ্টিকে বসিয়ে আরাফ নিজেও পাশে বসে। জিশান গাড়ি স্টার্ট দেয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। চুপচাপ বসে থাকো। আজ থেকে তুমি সেখানেই থাকবে যেখানে আমি চাইব। তোমার এই আশ্রম আর তোমার জন্য নিরাপদ নয়। আপনি খুব খারাপ মানুষ, আমি আপনাকে ঘৃণা করি। কাল রাতে আপনি আমার সাথে জোর জবরদস্তি করেছেন, আর আজ আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। আমি সুযোগ পেলে আপনাকে খুন করে ফেলবো। আরাফ বৃষ্টির এই রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসে। মেয়েটার চোখে জল, অথচ মুখে কত তেজ। আরাফ আস্তে করে বৃষ্টির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। বৃষ্টি হাতটা ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করেও পারে না। আরাফের হাতের স্পর্শে বৃষ্টির শরীরে আবারও সেই অদ্ভুত শিহরণটা খেলে যায়। সে বুঝতে পারছে এই ভয়ঙ্কর সুন্দর মানুষটার হাত থেকে তার আর কোনো মুক্তি নেই। ঘৃণা করো? বেশ তো করো, তবে একটা কথা মনে রেখো পিচ্ছি, আরবের দুনিয়ায় একবার যে ঢোকে সে আর কখনো নিজের ইচ্ছায় বের হতে পারে না। তুমি আমাকে ঘৃণা করেই কাটিয়ে দাও, আর আমি তোমাকে নিজের করে নেওয়ার খেলাটা উপভোগ করি। আপনি একটা পাগল, একটা অমানুষ। আরাফ আর কোনো কথা বলে না। সে বৃষ্টির কাঁধে নিজের মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। আমাকে ছেড়ে দিন বলছি। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। গাড়ি থামান। এত ছটফট করছো কেন পিচ্ছি মেয়ে? শান্ত হয়ে বসো। আরবের গাড়িতে একবার যে ওঠে সে নিজের ইচ্ছায় নামতে পারে না। আপনি একটা অমানুষ, একটা জানোয়ার। আমি সুযোগ পেলে গাড়ি থেকে লাফ দেব, তবুও আপনার মতো একজন খুনির সাথে যাব না। লাভ দেওয়ার চেষ্টা করে দেখতে পারো, তবে হাত পা ভাঙলে এই আরবই তোমাকে কোলে করে নিজের বিছানায় নিয়ে তুলবে। তখন কিন্তু কোনো ছাড় পাবে না। আরাবের কথা শুনে বৃষ্টির সারা শরীর ভয়ে আর রাগে কেঁপে ওঠে। সে গাড়ির দরজার হাতল ধরে টানাটানি করতে থাকে, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। আরাফ খুব শান্ত ভঙ্গিতে সিটে হেলান দিয়ে বসে আছে, আর এক দৃষ্টে বৃষ্টির এই পাগলামি দেখছে। মেয়েটার ফর্সা মুখটা রাগে একদম লাল হয়ে গেছে। বাতাসে ওর চুলগুলো উড়ে এসে আরাফের মুখে লাগছে। আরাফ গভীর একটা নিঃশ্বাস নিয়ে বৃষ্টির চুলের মিষ্টি গন্ধটা নিজের ভেতর টেনে নেয়। বৃষ্টির এই অসহায় রাগটা আরাফের ভেতরে এক অদ্ভুত নেশা তৈরি করেছে। জিশান নীরবে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে জানে এখন বসের কোনো কথাই নাক গলানো ঠিক হবে না। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি তো খুব সাধারণ একটা মেয়ে। আপনাদের এই অন্ধকার জগতের কিছুই আমি জানি না। আমাকে আমার আশ্রমে ফিরে যেতে দিন। আশ্রমের ওই ভাঙা ঘরে তোমার জায়গা আর নেই। তোমার জায়গা এখন শুধু আরবের বুকে। তুমি সাধারণ হতে পারো, কিন্তু তোমার এই সাধারণ রূপটাই আমাকে পাগল করে দিয়েছে। আরাফ হঠাৎ করে বৃষ্টির খুব কাছে চলে আসে। তার এক হাত বৃষ্টির কোমরে শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। বৃষ্টি দুই হাত দিয়ে আরাফের বুক ঠেলে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আরাফের পেশি বহুল শক্ত শরীরের কাছে সে একদমই দুর্বল। আরাফের চোখ দুটো এখন এক অদ্ভুত কামনায় চলছে। সে বৃষ্টির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে থাকে। আরাফের গরম নিঃশ্বাস বৃষ্টির ঘাড়ে আশ্রে পড়ছে। বৃষ্টির শরীরে এক অজানা শিহরণ খেলে যায়। সে চায় আরাফকে দূরে ঠেলে দিতে, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে আসছে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। আমার গাড়ির ভেতর দেখার কেউ নেই, আর দেখলেও আমার কিছু যায় আসে না। তুমি আমার, শুধু আমার। কথা শেষ করেই আরাফ নিজের ঠোঁট জোড়া বৃষ্টির নরম ঠোঁটের উপর গভীরভাবে চেপে ধরে। বৃষ্টির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে মুখ বন্ধ রাখার চেষ্টা করে, কিন্তু আরাফ খুব আগ্রাসী। আরাফের এক হাত বৃষ্টির মাথার চুলে, আর অন্য হাত তার সরু কোমরে শক্ত হয়ে চেপে বসেছে। আরাফের চুম্বনে কোনো মায়া নেই, আছে শুধু এক অদ্ভুত অধিকার বোধ আর তীব্র উত্তেজনা। বৃষ্টির জীবনে এমন গভীর স্পর্শই প্রথম। তার মনে হচ্ছে সে শ্বাস নিতে পারছে না। আরাফের ঠোঁটের জাদুতে সে ধীরে ধীরে নিজের অজান্তেই একটু একটু করে আত্মসমর্পণ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর আরাফ তাকে ছেড়ে দেয়। বৃষ্টির ঠোঁট দুটো ফুলে লাল হয়ে গেছে। সে আরাফের বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাচ্ছে। আরাফের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। বস বস আমরা পৌঁছে গেছি।
গাড়ির ভেতরে ঢোকা জিসান, আর বাইরের গার্ডদের বলে দে আজ থেকে এই বাড়ির নিরাপত্তা দ্বিগুণ হবে। একটা মাছিও যেন আমার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না পারে। গাড়িটা একটা বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে এসে থামে। লোহার বিশাল গেট পার হয়ে গাড়িটা যখন বাগানের ভেতর দিয়ে এগোচ্ছিল, তখন বৃষ্টি অবাক হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। এত বড় আর বিলাসবহুল বাড়ি সে জীবনেও দেখেনি। চারিদিকে সারি সারি পাহারাদার হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আরাফ নিজে গাড়ি থেকে নেমে বৃষ্টির দিকে দরজাটা খুলে দেয়। বৃষ্টি নামতে না চাইলে আরাফ এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। বৃষ্টি আবার চিৎকার করতে শুরু করে। আমাকে নামান বলছি, আমি নিজের পায়ে হাঁটতে পারি। আপনি আমাকে এইভাবে সবার সামনে কোলে তুলে নিয়ে যাচ্ছেন কেন? তুমি কথা না শুনলে আমি এমনই করব। চুপচাপ আমার বুকে মাথা রেখে পড়ে থাকো। বেশি নড়াচড়া করলে কিন্তু এখানেই আবার চুমু খাবো। আরাফের হুমকিতে বৃষ্টি একদম চুপ হয়ে যায়। সে ভয়ে আরাফের শার্টের কলার শক্ত করে চেপে ধরে রাখে। আরাফ তাকে কোলে নিয়ে প্রাসাদের বিশাল ড্রয়িং রুমে গিয়ে ঢোকে। ভেতরে সাজসজ্জা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন আয়েশা বেগম। আরাফের কোলে একটা অপরিচিত মেয়েকে দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান। এ কি আরাব, এই মেয়েটাকে? আর ওকে তুই এভাবে কোলে করে নিয়ে এসেছিস কেন? দাদি, ও হচ্ছে বৃষ্টি। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে, আর তুমি ওর সব দেখাশোনা করবে। কিন্তু ও কে? ওর বাবা মা কোথায়? তুই ওকে কোথা থেকে ধরে এনেছিস? মেয়েটার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। ও একটা অনাথ মেয়ে দাদি, ওর কেউ নেই। সুলতানের লোকেরা ওর ক্ষতি করতে চাইছিল, তাই আমি ওখানে নিয়ে এসেছি। ওকে আমি আমার নিজের ঘরে রাখছি। না, আমি আপনার ঘরে থাকবো না। আমাকে অন্য ঘরে থাকতে দিন। আমি আপনাদের কাউকেই চিনি না। আরাফ বৃষ্টির কথায় কোনো কান দেয় না। সে সোজা সিঁড়ি ভেঙে দোতলায় নিজের ঘরের দিকে এগোতে থাকে। আয়েশা বেগম অবাক হয়ে জিসানের দিকে তাকান। জিসান মাথা নিচু করে শুধু এতটুকুই বোঝাই যে বসের এই সিদ্ধান্তে কারোর কিছু বলার নেই। আরাফ নিজের বিশাল বেডরুমে ঢুকে দরজাটা পা দিয়ে আটকে দেয়। তারপর বৃষ্টিকে নরম বিছানার উপর ছুঁড়ে ফেলে। বৃষ্টি ভয়ে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে পড়ে। আরাফ নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বৃষ্টির দিকে এগোতে থাকে। আপনি কাছে আসবেন না। আপনি খুব খারাপ। আমি চিৎকার করে সবাইকে ডাকবো। এই বাড়ির কেউ আরাভের কথার বাইরে এক পাও ফেলে না। তুমি চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না পিচ্ছি। আরাফ বিছানায় উঠে বৃষ্টির খুব কাছে চলে আসে। তার খালি গায়ের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বুকের বাঁ পাশে একটা গুলির পুরনো দাগ। বৃষ্টি ভয়ে চোখ বন্ধ করে নেয়। আরাফ এক হাতে বৃষ্টির দুই হাত মাথার উপর চেপে ধরে, আর অন্য হাত দিয়ে বৃষ্টির গালের উপর পড়ে থাকা চোরগুলো সরিয়ে দেয়। বৃষ্টির সারা শরীর ভয়ে আর উত্তেজনায় কাঁপছে। আরাফের আঙ্গুলগুলো খুব আলতো করে বৃষ্টির গাল, গলা আর কাঁধ ছুঁয়ে যাচ্ছে। এই স্পর্শগুলো আগের মতো রুক্ষ নয়, বরং খুব নরম আর নেশা ধরানো। তুমি এত সুন্দর কেন বৃষ্টি? তোমার এই পবিত্র চেহারাটা আমাকে পাগল করে দিচ্ছে। আমি চাইলেও নিজেকে আটকাতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি খুব ছোট। আমি এসবের কিছুই জানি না। আরব এবার বৃষ্টির গলার কাছে মুখ নিয়ে যায়। সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর একটা চুমু খায়। বৃষ্টির মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। আরব পাগলের মতো বৃষ্টির ঘাড়ে, গলায় আর কাঁধে চুমু খেতে শুরু করে। তার দাঁতের হালকা কামড়ে বৃষ্টির ফর্সা গলায় লাল দাগ পুষে যায়। বৃষ্টি ব্যথায় আর অচেনা এক সুখে চোখ মুখ কুঁচকে ফেলে। সে বুঝতে পারছে না তার নিজের শরীর যে কেন এই ভয়ঙ্কর লোকটার স্পর্শে এমনভাবে সাড়া দিচ্ছে। সে তো এই লোকটাকে ঘৃণা করে, তাহলে কেন তার মনে হচ্ছে আরাফ তাকে আরো শক্ত করে জড়িয়ে তুমি শুধু আমার বৃষ্টি। তোমার শরীরে আর কারো অধিকার নেই, শুধু আরাফ তোমাকে ছোঁয়ার অধিকার রাখে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে একটা অন্ধকার গোডাউনে বসে আছে মাফিয়া ডন সুলতান। তার সামনে রকি ব্যথায় কাতরাচ্ছে। আরবের গুলিতে রকির পায়ের অবস্থা খুব খারাপ। সুলতানের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে হাতের গ্লাসে থাকা মদটুকু এক চুমুকে শেষ করে গ্লাসটা ছুঁড়ে মারে দেয়ালে। আরাফের এত বড় সাহস যে ও আমার লোকের গায়ে হাত তোলে, আর ওই সামান্য একটা অনাথ মেয়ের জন্য আরাফ আমার সাথে শত্রুতা করছে। সুলতান ভাই, আরাব ওই মেয়েটাকে নিয়ে পাগল হয়ে গেছে। মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে গেছে ও।
আমরা যদি ওই মেয়েটাকে তুলে আনতে পারি তাহলে আরাবকে সহজে ঘায়েল করা যাবে। ঠিক বলেছিস রকি। আরবের দুর্বলতা এখন ওই পিসি মেয়েটা। আমাকে যে কোনো মূল্যে ওই মেয়েটাকে চাই। তুই খোঁজ নে আরবের বাড়ি থেকে ওই মেয়েটা কখন বের হয়। একবার যদি ওকে আমার হাতে পাই তাহলে আরবের অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। অনাথ আশ্রমে তখন কান্নাকাটি চলছে। মায়া আর ফাদার জন চিন্তায় অস্থির হয়ে আছেন। হঠাৎ সেখানে জিশান এসে হাজির হয়, তার সাথে বেশ কয়েকজন বন্দুকধারী গার্ড। আপনারা আবার কেন এসেছেন? বৃষ্টিকে তো আপনাদের বস জোর করে নিয়ে গেছে। এবার কি আমাদের আশ্রমটাও দখল করতে চান? ভয় পাবেন না, বস আমাকে আপনাদের নিরাপত্তার জন্য পাঠিয়েছেন। সুলতানের লোকেরা যেন আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, তাই আজ থেকে আমাদের গার্ডরা এই আশ্রম পাহারা দেবে। আর বৃষ্টি খুব ভালো আছে বসের কাছে, আপনারা ওর জন্য চিন্তা করবেন না। রাত তখন 10টা। আরবের বিশাল ডাইনিং টেবিলে অনেক রকম দামি খাবার সাজানো, কিন্তু বৃষ্টির কিছুই খেতে ইচ্ছা করছে না। সে চুপ করে মাথা নিচু করে বসে আছে। আরব নিজের হাতে একটা প্লেটে খাবার নিয়ে বৃষ্টির সামনে এসে বসে। মুখ গোমরা করে বসে আছো কেন? হা করো, খেয়ে নাও। সারাদিন তো কিছুই খাওনি। আমার খিদে নেই, আমি খাবো না। তুমি কি চাও আমি তোমাকে জোর করে খাওয়াই? আমার জোর করাটা কিন্তু তোমার খুব একটা পছন্দ হবে না পিচ্ছি। বৃষ্টির চোখের সামনে আবার গাড়ির ভিতরে সেই ভয়ঙ্কর চুমুর দৃশ্যটা ভেসে ওঠে। সে আর কোনো কথা না বলে চুপচাপ আরবের হাত থেকে খাবার খেতে শুরু করে। আরবের চোখে একটা সন্তুষ্টির ছায়া খেলা করে। মেয়েটা আস্তে আস্তে তার বসে আসছে। খাওয়া শেষে আরব আবার বৃষ্টিকে নিজের ঘরে নিয়ে যায়। রাতের বেলা এই বিশাল ঘরে শুধু তারা দুজন। আরব সোফায় বসে ল্যাপটপে কিছু একটা দেখছে, আর বৃষ্টি বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে শুধু ভাবছে কিভাবে এই খাঁচা থেকে পালানো যায়। ঘুমানোর চেষ্টা করো বৃষ্টি। কাল সকালে তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। কোথায় যাব আমরা? সময় হলেই জানতে পারবে। এখন চুপচাপ চোখ বন্ধ করো। আর হ্যাঁ, পালানোর কথা স্বপ্নেও ভাববে না। আরাফ ল্যাপটপ বন্ধ করে বিছানায় এসে বৃষ্টির পাশে শোয়। সে এক হাত দিয়ে বৃষ্টিকে নিজের বুকের সাথে টেনে নেয়। বৃষ্টি বাধা দেওয়ার আগে আরাফ তার দুই পা দিয়ে বৃষ্টির পা দুটোকে পেঁচিয়ে ধরে তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে আসে। আপনি একটু দূরে শুতে পারেন না? আমাকে এভাবে জড়িয়ে ধরার কি দরকার? আমার জিনিস আমি জড়িয়ে ধরে ঘুমাবো, এতে কার কি সমস্যা? আমি কোনো জিনিস নই, আমি একজন রক্ত মাংসে মানুষ, আর আমি আপনার নই। তুমি আমারই বৃষ্টি, আজ থেকে, কাল থেকে এবং সারা জীবনের জন্য। এবার চুপ করে ঘুমাও। সকাল হয়ে গেছে পিচ্ছি, এবার চোখ খোলো। আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। সারা রাত এইভাবে আমাকে জড়িয়ে ধরে রাখার কি দরকার ছিল? আমার যাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা করে আমি তাকেই জড়িয়ে ধরি, এতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। আর তুমি তো এখন আমারই সম্পত্তি। আমি কারো সম্পত্তি নই, আমি একটা মানুষ। আপনার মতো অমানুষের সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আমাকে আমার আশ্রমে দিয়ে আসুন। ফাদার জন আর মায়া আমার জন্য খুব চিন্তা করছে। ফাদার জন আর মায়া খুব ভালো আছে। ওদের নিরাপত্তার জন্য আমি আমার লোক পাঠিয়ে দিয়েছি। আর তুমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছ না। এই ঘর আর এই বিছানায় এখন থেকে তোমার পৃথিবী। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারেন না। আমি চিৎকার করে সবাইকে ডাকবো, পুলিশে খবর দেব। আরাফের বাড়িতে পুলিশের ছায়াও পড়ে না। পিচ্ছি মেয়ে, তুমি যত খুশি চিৎকার করতে পারো। তোমার এই রাগ আমার খুব ভালো লাগে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। বিশাল বিছানার মাঝখানে আরাব আর বৃষ্টি শুয়ে আছে। আরাবের শক্ত পেশিবহুল দুই হাতের বাঁধনে বৃষ্টি একদম আটকে আছে। সারা রাত আরাফ তাকে নিজের বুকের সাথে এমনভাবে মিশিয়ে রেখেছিল যে বৃষ্টির নড়ার কোনো উপায় ছিল না। আরাবের খালি গায়ে গরম স্পর্শ বৃষ্টির নরম শরীরে এক অজানা শিহরণ তৈরি করছে। সে আরাফকে ঘৃণা করে, আবার এই ভয়ঙ্কর লোকটার স্পর্শে তার শরীর কেমন যেন অবশ হয়ে আসে। আরাফ খুব শান্ত চোখে বৃষ্টির রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। আরাফ খুব ধীরে নিজের একটা হাত বাড়িয়ে বৃষ্টির গালের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। বৃষ্টির শরীর ভয়ে কেঁপে ওঠে। আরাফের হাতের আঙ্গুলগুলো খুব সাবধানে বৃষ্টির নরম গাল ছুঁয়ে গলা পর্যন্ত নেমে যায়।
এই সামান্য স্পর্শেই বৃষ্টির নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে চায় আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু তার হাত দুটো যেন কাজ করছে না। আরাফ হঠাৎ করেই বৃষ্টির খুব কাছে চলে আসে। দুজনের মুখের মাঝে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। আরবের চোখে সেই নেশা ধরানো দৃষ্টি বৃষ্টির চোখে আটকে আছে। তোমার এই কাঁপাকাঁপি আমার পাগল করে দেয় বৃষ্টি। তুমি যত ভয় পাও আমার তত বেশি তোমাকে নিজের করে নিতে ইচ্ছে করে। প্লিজ এমন করবেন না, আমাকে যেতে দিন। বৃষ্টির কথা শেষ হওয়ার আগেই আরাফ নিজের ঠোঁট জোড়া বৃষ্টির ঠোঁটের উপর গভীরভাবে চেপে ধরে। সকালের এই প্রথম চুম্বনে কোনো আগ্রাসন নেই, আছে এক অদ্ভুত নেশার অধিকার বোধ। আরাফ খুব আলতো করে বৃষ্টির উপরের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে চুষে নেয়, তারপর নিচের ঠোঁটে হালকা কামড় দেয়। বৃষ্টি ব্যথায় আর সুখে চোখ বন্ধ করে ফেলে। তার 2 হাত অজান্তে আরাবের চওড়া পিঠ খামছে ধরে। আরাবের চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে থাকে। সে বৃষ্টির মুখের ভেতর নিজের জিভ ঢুকিয়ে দিয়ে তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে আসে। বৃষ্টির মনে হচ্ছে সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আরাফ তাকে ছেড়ে দেয়। বৃষ্টির ঠোঁট দুটো ফুলে একদম লাল হয়ে আছে, আর সে জোরে জোরে হাঁপাচ্ছে। আরাফ মুচকি হেসে বৃষ্টির কপালে একটা চুমু খায়, তারপর বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়। বৃষ্টি স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকে। তার নিজের উপর খুব রাগ হচ্ছে। কেন সে ওই লোকটাকে বাধা দিতে পারলো না? কেন তার স্পর্শ এত ভালো লাগছে? বস, সব রেডি। সুলতানের গোডাউনের ওপর আমাদের লোক নজর রাখছে। রকি কাল রাতের পর থেকে আর বের হয়নি। রকিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার চাই সুলতানকে। তুই সব গার্ডদের অ্যালার্ট রাখবি। আমি আজ বৃষ্টিকে নিয়ে একটু বাইরে যাব। কিন্তু বস, এখন বাইরে যাওয়াটা কি ঠিক হবে? সুলতান খুব রেগে আছে, ও যে কোনো সময় হামলা করতে পারে। আরাফ কাউকে ভয় পায় না জিশান। আমি আমার পিচ্চি মেয়েটাকে নিয়ে আজ সারা দিন বাইরে কাটাবো। তুই শুধু আমাদের নিরাপত্তার বিষয়টা দেখবি। আর হ্যাঁ, গাড়ি তুই চালাবি, অন্য কাউকে আমি বিশ্বাস করি না। জিশান মাথা নেড়ে সম্মতি জানায় এবং ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। আরাফ তৈরি হয়ে ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। এমন সময় আয়েশা বেগম সেখানে আসেন। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। তিনি আরাবের পাশে বসে আরাবের মাথায় হাত রাখেন। আরাফ কফির মগ নামিয়ে রেখে দাদির দিকে তাকায়। এই মেয়েটাকে নিয়ে কি ভাবছিস আরাফ? মেয়েটা খুব ছোট, আর ও আমাদের জগতের কেউ নয়। ওকে এভাবে জোর করে আটকে রাখাটা কি ঠিক হচ্ছে? দাদি, তুমি তো জানো আমি যা চাই তা আমি পাই। বৃষ্টিকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। ও এখন শুধু আমার। তুমি শুধু ওর খেয়াল রাখবে, ওকে যেন কেউ কোনো কষ্ট না দেয়। কিন্তু মেয়েটা তো সারাক্ষণ শুধু কাঁদছে। ও ওর আশ্রয়ে ফিরে যেতে চায়। তুই ওকে জোর করে ভালোবাসা শেখাতে পারবি না। ভালোবাসা মন থেকে আসে। আমি ওকে ভালোবাসা শেখাবো দাদি। আমার ভালোবাসার আগুনে ও এমনভাবে পুড়বে যে ও নিজেই আমাকে ছাড়া আর কিছু ভাবতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো। আয়েশা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে যান। তিনি জানেন আরবকে বোঝানো অসম্ভব। আরব যেটা একবার জেদ ধরে সেটা সে করেই ছাড়ে। কিছুক্ষণ পর বৃষ্টি ড্রয়িং রুমে আসে। আয়েশা বেগম তাকে একটা সুন্দর গোলাপি রঙের সালোয়ার কামিজ পরতে দিয়েছেন। ফর্সা চেহারায় গোলাপি রঙে বৃষ্টিকে একদম পরীর মতো লাগছে। আরাফ এক দৃষ্টি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। মেয়েটার সাধারণ রূপ তাকে বারবার মুগ্ধ করে। বৃষ্টি মাথা নিচু করে ডাইনিং টেবিলের এক কোণে এসে বসে। সে আরবের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। খেয়ে নাও তাড়াতাড়ি, আমরা বের হব। আমি কোথাও যাব না আপনাদের সাথে, আমাকে আমার ঘরে থাকতে দিন। আমি তোমাকে প্রশ্ন করিনি বৃষ্টি, আমি নির্দেশ দিয়েছি। আমার কথা অমান্য করলে ফল খুব খারাপ হবে, সেটা তুমি ভালো করেই জানো। বৃষ্টির চোখের সামনে আবার সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেসে ওঠে। সে চুপচাপ খাবার খেতে শুরু করে। খাওয়া শেষ হলে আরাফ বৃষ্টির হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। জিশান আগে থেকেই গাড়ি রেডি করে রেখেছিল। আরাফ বৃষ্টিকে নিয়ে পিছনের সিটে বসে। জিশান গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা শহরের কোলাহল ছাড়িয়ে অনেক দূর গ্রামের দিকে এগোতে থাকে।
রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আর খোলা মাঠ। বৃষ্টির খুব ভালো লাগছে। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আরাফ এক দৃষ্টে বৃষ্টির মুখের দিকে তাকিয়ে আছে। বাতাসে বৃষ্টির চুলগুলো উড়ে আরাফের মুখে লাগছে। আরাফ খুব ধীরে নিজের এক হাত বাড়িয়ে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। কি করছেন? ছাড়ুন আমাকে। সামনে জিসান ভাই বসে আছে। জিশান সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। সে পেছনের দিকে তাকায় না, আর তাকালেও আমার কিছু যায় আসে না। তুমি আমার বউ, তোমাকে আমি যখন খুশি তখন ছুতে পারি। আমি আপনার বউ নই, আপনি আমাকে জোর করে তুলে এনেছেন। জোর করে তুলে এনেছি ঠিকই, কিন্তু বউ আমি তোমাকেই বানাবো পিচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। বিয়ের কথা শুনে বৃষ্টির বুকটা ধক করে ওঠে। এই ভয়ঙ্কর মাফিয়া ডনকে বিয়ে করার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। সে আরাফের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আরাফের শক্ত হাতের বাঁধন খোলা তার পক্ষে অসম্ভব। আরাফ হঠাৎ করেই বৃষ্টির গলের কাছে মুখ নিয়ে যায়। সেখানে খুব আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। বৃষ্টির শরীর কাটা দিয়ে ওঠে। আরাফ বৃষ্টির ফর্সা গলায় একের পর এক চুমু খেতে শুরু করে। তার গরম নিঃশ্বাস বৃষ্টির শরীরে এক অদ্ভুত উন্মাদনা তৈরি করছে। আরাফের হাত বৃষ্টির কোমরের উপর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। বৃষ্টি ভয়ে আরাফের শার্ট খামচে ধরে। প্লিজ এমন করবেন না, আমার ভয় করছে। ভয়ের কিছু নেই পিচ্ছি। আমাকে নিজের ভেতর অনুভব করতে শেখো। আমি তোমাকে কোনো কষ্ট দেব না। আরাফ বৃষ্টির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে। তারপর নিজের ঠোঁট জোড়া আবার বৃষ্টির ঠোঁটের উপর রাখে। এবারে চুম্বন আগের চেয়ে অনেক বেশি গভীর আর আগ্রাসী। আরবের একটা হাত বৃষ্টির পিঠের উপর দিয়ে গিয়ে ঘাড়ের কাছে শক্ত হয়ে চেপে বসেছে। অন্য হাতটা বৃষ্টির শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির মনে হচ্ছে তার শরীরের ভেতরে সব রক্ত যেন মাথায় উঠে আসছে। সে আর নিজেকে সামলাতে না পেরে আরবের গলা জড়িয়ে ধরে। আরবের ঠোঁটের প্রতিটি নড়াচড়ার সাথে বৃষ্টিও সাড়া দিতে শুরু করে। দুজনের এই তীব্র ঘনিষ্ঠতায় গাড়ির ভেতরে পরিবেশ একদম গরম হয়ে ওঠে। জিশান বুঝতে পারে পিছনে কি হচ্ছে, তাই সে গাড়ির আয়নাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। খবর কি রকি? আরাব কোথায় এখন? ভাই, আমাদের লোক খবর দিয়েছে আরাব ওই মেয়েটাকে নিয়ে শহরের বাইরে একটা বাগান বাড়ির দিকে যাচ্ছে। সাথে শুধু জিশান আর 2টা গার্ড আছে। এটাই মক্ষম সুযোগ ভাই। দারুণ খবর। তুই এখনই আমাদের সব লোক নিয়ে ওই বাগান বাড়ির দিকে রওনা হ। আরাবকে আজ আমি শেষ করে দেব, আর ওই মেয়েটাকে তুলে আনবে। আরাবের চোখের সামনে আমি ওই মেয়েটাকে শেষ করব। সুলতানের চোখে মুখে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। সে নিজের রিভলভারে গুলি লোড করতে শুরু করে। অন্যদিকে আরাবের গাড়ি একটা বিশাল সুন্দর বাগান বাড়ির সামনে এসে থামে। চারদিকে প্রচুর গাছপালা আর মাঝখানে একটা সুন্দর কাঠের দোতলা বাড়ি। আরাফ গাড়ি থেকে নেমে বৃষ্টির দিকে দরজা খুলে দেয়। বৃষ্টি গাড়ি থেকে নেমে চারিদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। সে জীবনেও এত সুন্দর জায়গা দেখেনি। জায়গাটা পছন্দ হয়েছে পিচ্ছি? খুব সুন্দর জায়গা। এখানে কে থাকে? কেউ থাকে না, এটা শুধু আমার আর তোমার জন্য। যখন শহরের কোলাহল ভালো লাগবে না, তখন আমরা এখানে এসে থাকবো। আরাফ বৃষ্টির হাত ধরে কাঠের বাড়িটার ভেতর নিয়ে যায়। ভেতরের সাজসজ্জা খুব সাধারণ, কিন্তু আভিজাত্যের ছোঁয়া আছে। বড় একটা বসার ঘর আর তার সাথে লাগোয়া একটা বেডরুম। আরাফ বৃষ্টিকে নিয়ে সোফায় বসে। সে পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করে। বাক্সটা খুলে সে বৃষ্টির সামনে ধরে। ভেতরে একটা খুব সুন্দর হীরার আংটি। তোমার জন্য নিয়ে এসেছি, হাতটা বাড়াও। না, আমি এটা পড়তে পারবো না, এটা খুব দামি। আরাবের দেওয়া জিনিস কেউ ফিরিয়ে দিতে পারে না বৃষ্টি। চুপচাপ হাত বাড়াও। বৃষ্টি ভয়ে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দেয়। আরাফ খুব সাবধানে আংটিটা বৃষ্টির অনামিকায় পরিয়ে দেয়। হীরার পাথরটা আলোর ছটায় চিকচিক করে ওঠে। আরাফ বৃষ্টির হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে সেখানে একটা গভীর চুমু খায়। বৃষ্টির মনে হচ্ছে সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। এই মাফিয়া ডন কখনো খুব নিষ্ঠুর, আবার কখনো খুব রোমান্টিক। বৃষ্টি বুঝতে পারছে না সে আরাবের কোন রূপটাকে বিশ্বাস করবে। ঠিক সেই মুহূর্তে বাইরে হঠাৎ করে পরপর কয়েকটা গুলির শব্দ শোনা যায়। জিশান দৌড়ে ঘরের ভিতর ঢুকে আসে। বস, সুলতানের লোকেরা আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। ওরা সংখ্যায় অনেক বেশি। আমাদের গার্ডরা ওদের আটকাতে পারছে না। তুই বৃষ্টিকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যা জিশান।
আমি ওদের দেখছি। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরা আপনাকে মেরে ফেলবে। বৃষ্টি হঠাৎ করে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ অবাক হয়ে বৃষ্টির দিকে তাকায়। যে মেয়েটা তাকে এতক্ষণ ঘৃণা করত সে এখন তার জীবনের জন্য ভয় পাচ্ছে। আরাফের বুকে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। সে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়। আমার কিছু হবে না পিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। তুই ওকে নিয়ে যা জিশান। জিশান বৃষ্টিকে জোর করে টেনে পেছনের দরজার দিকে নিয়ে যায়। বৃষ্টি কাঁদতে কাঁদতে আরাফের দিকে তাকিয়ে থাকে। আরাফ নিজের রিভলভার বের করে দরজার দিকে এগিয়ে যায়। তার চোখে এখন আবার সেই পুরনো মাফিয়া ডনের ভয়ঙ্কর দৃষ্টি। সে আজ সুলতানের সব লোককে শেষ করে দেবে। আরাপ, সাবধানে থাকবেন প্লিজ। গাড়ি ঘোরান জিসান ভাই। ওনাকে ওখানে একা ফেলে আসাটা ঠিক হয়নি। ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বসের নির্দেশ ছাড়া আমি গাড়ি ঘোরাতে পারবো না বৃষ্টি। আমার প্রথম দায়িত্ব হলো আপনাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া। বস নিজের খেয়াল খুব ভালো করেই রাখতে পারেন। পেছনের সিটে বসে বৃষ্টির দু চোখ বেয়ে অনবরত জল পড়ছে। যে মানুষটাকে সে আজ সকালেও পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করত, এখন সেই মানুষটার জন্যই তার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরবের ওই শক্ত আলিঙ্গন আর শেষবারের মতো বলা কথাগুলো বৃষ্টির কানে বারবার বাজছে। জিশান খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হাইওয়েতে উঠে এসেছে। পেছনের আয়নায় সে দেখতে পাচ্ছে বৃষ্টির অস্থিরতা। একটা সাধারণ অনাথ মেয়ে, যে কিনা মাফিয়া ডন আরাফকে ভয় পেত, সে আজ আরাফের জন্য কাঁদছে। জিশানের বুঝতে বাকি নেই যে বসের জেদ আর ভালোবাসা এই মেয়েটার মন গলাতে শুরু করেছে। হঠাৎ পেছনের রাস্তা থেকে দুটো কালো গাড়ি তাদের অনুসরণ করতে শুরু করে। জিশান বুঝতে পারে সুলতানের লোক তাদের পিছু নিয়েছে। সে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। বৃষ্টি পেছনের দিকে তাকিয়ে গাড়ি দুটো দেখতে পেয়ে আরো ভয় পেয়ে যায়। জিসান ভাই, পেছনে কারা আসছে? ওরা কি আমাদের ধরে ফেলবে? আরাপ কি ঠিক আছে? আপনি মাথা নিচু করে সিটের নিচে লুকিয়ে পড়ুন বৃষ্টি। ওরা সুলতানের লোক। আমি থাকতে ওরা আপনার একটা চুলও ছিঁড়তে পারবে না, এটা আমি কথা দিলাম। জিশান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নিজের রিভলভার বের করে নেয়। গাড়ি প্রচন্ড গতিতে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোচ্ছে। পিছনের গাড়ি থেকে হঠাৎ গুলি চালানো শুরু হয়। একটা গুলি এসে জিশানের গাড়ির পেছনের কাছে লাগে আর কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ে। বৃষ্টি ভয়ে দুই কান চেপে ধরে সিটের নিচে গুটিসুটি মেরে বসে পড়ে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে শুধু চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে আরাবের জন্য প্রার্থনা করছে। আরাবের ওই মায়াবী মুখটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। জিশান খুব দক্ষ হাতে গাড়ি চালিয়ে একটা সরু গলির ভিতর ঢুকে পড়ে। পিছনের গাড়ি দুটো বড় রাস্তার মোড়ে তাদের হারিয়ে ফেলে। জিশান স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা আরাবের প্রাসাদের দিকে গাড়ি ছুটিয়ে দেয়। এ কি বৃষ্টি, তুই একা কেন? আরাপ কোথায়? ওর কিছু হয়নি তো? দাদি, ওনাকে ওরা চারদিক থেকে ঘিরে ফেলেছিল। আমাকে বাঁচাতে গিয়ে উনি নিজে ওখানে রয়ে গেছেন। আমার খুব ভয় করছে দাদি। ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আয়েশা বেগম বৃষ্টিকে জড়িয়ে ধরেন। বৃষ্টির কান্না কোনোভাবেই থামছে না। সে দাদির বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়েশা বেগমের চোখও জলে ভিজে ওঠে। তিনি জানেন তার নাতি আরাফ কতটা দুর্ধর্ষ, কিন্তু শত্রুর সংখ্যা যখন অনেক বেশি হয় তখন ভয় তো করবেই। পুরো বাড়িতে একটা থমথমে পরিবেশ। সব গার্ডরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। জিশান বারবার তার লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু ওই বাগান বাড়ির দিকে নেটওয়ার্ক সম্পূর্ণ জ্যাম করে রাখা হয়েছে। ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে বৃষ্টি বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। সময়ের কাঁটা যেন আজ আর এগোতে চাইছে না। দীর্ঘ 2 ঘন্টা পর প্রাসাদের বিশাল লোহার গেট খুলে যায়। একটা ক্ষত বিক্ষত গাড়ি এসে বারান্দার সামনে থামে। গাড়ি থেকে টলতে টলতে নেমে আসে আরাফ। তার সাদা শার্ট রক্তে পুরো ভিজে লাল হয়ে গেছে। বা কাঁধ আর পেটের এক পাশ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আরাপ, এ কি অবস্থা আপনার? কত রক্ত বের হচ্ছে? দাদি, তাড়াতাড়ি ডাক্তার ডাকুন। পিচ্ছি, তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? আরাফ আর দাঁড়িয়ে থাকতে না পেরে সামনের দিকে ঢলে পড়ে। বৃষ্টি দৌড়ে গিয়ে তাকে নিজের 2 হাতে জড়িয়ে ধরে। আরাফের ভারী শরীরটার ভার বৃষ্টি সামলাতে পারে না। দুজনের একসাথেই মেঝেতে বসে পড়ে। আরাফের মাথাটা বৃষ্টির কোলের উপর রাখে। আরাফের হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। বৃষ্টি পাগলের মতো নিজের ওড়না দিয়ে আরাফের পেটের ক্ষতস্থান চেপে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু রক্ত পড়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আরাফ খুব কষ্ট করে চোখ মেলে বৃষ্টির কান্না মাখা মুখের দিকে তাকায়।
তার ঠোঁটের কোনো একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। মেয়েটা অন্তত তার জন্য কাঁদছে। জিশান আর বাকিরা মিলে আরাফকে তাড়াতাড়ি ধরাধরি করে দোতলায় তার বেডরুমে নিয়ে যায়। ডাক্তার সমীর আগে থেকে খবর পেয়ে নিজের মেডিকেল কিট নিয়ে উপস্থিত ছিলেন। তিনি আরাফকে বিছানায় শুয়ে দিয়ে তার চিকিৎসা শুরু করেন। জিসান, ওকে তাড়াতাড়ি অক্সিজেন দাও, শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, গুলি দুটো খুব ভেতরে ঢুকে গেছে বলে মনে হচ্ছে না, তবে ক্ষত অনেক গভীর, আমাকে এখনই বুলেট বের করতে হবে। আমার নাতি কিচ্ছু হবে না তো ডাক্তার? ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি বেগম সাহেবা, আপনারা সবাই দয়া করে রুমের বাইরে যান, আমাকে কাজ করতে দিন। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু বৃষ্টি কোনোভাবেই আরাবের হাত ছাড়তে রাজি হয় না। সে বিছানার এক কোণায় বসে আরাবের একটা হাত নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। ডাক্তার সমীর বুঝতে পারেন এই মেয়েটির উপস্থিতি আরাবের জন্য কতটা জরুরি। তিনি আর বৃষ্টিকে কিছু বলেন না। প্রায় 2 ঘন্টা ধরে অপারেশন চলে। ডাক্তার সমীর খুব সতর্কতার সাথে আরাবের শরীর থেকে 2টো বুলেট বের করেন এবং সেলাই করে ব্যান্ডেজ করে বেঁধে দেন। ডাক্তার সমীর খুব সতর্কতার সাথে আরাবের শরীর থেকে 2টো বুলেট বের করেন এবং সেলাই করে ব্যান্ডেজ বেঁধে দেন। আরাব তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফ্যাকাশে মুখটা দেখে বৃষ্টির বুকের ভেতরটা আবার ঢুকরে কেঁদে ওঠে। এই মানুষটা তাকে জোর করে তুলে এনেছিল ঠিকই, কিন্তু আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। ভালোবাসার অঙ্কটা খুব অদ্ভুত। কখন যে কার জন্য মনের ভিতরে জায়গা তৈরি হয়ে যায় তা কেউ বলতে পারে না। ডাক্তার সমীর প্রয়োজনীয় ওষুধ বুঝিয়ে দিয়ে চলে যান। রাত তখন গভীর। জিশানার দাদিও নিজ নিজ ঘরে ঘুমোতে গেছেন। বিশাল বেডরুমে এখন শুধু আরাব আর বৃষ্টি। এত জেদ কেন আপনার? আমাকে বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা করার কি দরকার ছিল? আপনি একটা আস্ত পাগল। জল, একটু জল দাও। আরাবের গলার স্বর খুব দুর্বল শোনাচ্ছে। বৃষ্টি তাড়াতাড়ি গ্লাসে করে জল নিয়ে আরাবের মুখের কাছে ধরে। আরাব খুব কষ্ট করে কয়েক ঢোক জল খায়, তারপর চোখ মেলে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির চোখে এখনো জল টলটল করছে। আরাব নিজের ডান হাতটা খুব কষ্ট করে উপরে তুলে বৃষ্টির চোখে জল মুছে দেয়। আরাবের হাতে এই দুর্বল অথচ মায়াময়ী স্পর্শে বৃষ্টির সারা শরীর আবার কেঁপে ওঠে। সে আর নিজেকে আটকে রাখতে না পেরে আরাবের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করে। আরাব খুব আলতো করে বৃষ্টির পিঠে হাত বুলিয়ে দেয়। আমি তো মরিনি পিচ্ছি, এত কাঁদছো কেন? আরাফকে মারা অত সহজ নয়। ওই সুলতানের 10টা লোককে আজ আমি নিজের হাতে শেষ করে এসেছি। চুপ করুন আপনি, একদম কথা বলবেন না। আপনার সেলাইয়ের জায়গায় চাপ লাগলে আবার রক্ত বের হবে। আপনি এখন শুধু বিশ্রাম নেবেন। বৃষ্টি খুব সাবধানে আরাবের বুক থেকে মাথা তুলে বসে। সে নিজের হাত দিয়ে আরাবের কপালের ঘাম মুছিয়ে দেয়। আরাব এক দৃষ্টে বৃষ্টির চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখের গভীরে সে এখন আর কোনো ঘৃণা দেখতে পাচ্ছে না, বরং সেখানে এক গভীর উদ্বেগ আর মায়া জমে আছে। আরাবের মনে হচ্ছে গুলি খাওয়ার যন্ত্রণাটা যেন সার্থক হলো। সে ধীরে ধীরে বৃষ্টির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার আঙ্গুলে পরানো হীরার আংটিটার উপর একটা চুমু খায়। এই আংটিটা তোমার হাতে খুব সুন্দর মানিয়েছে বৃষ্টি। আজ থেকে এই আংটি প্রমাণ করবে যে তুমি শুধুই আরাবের। কেউ তোমার দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। আপনি ঘুমাবেন কিনা বলুন? বেশি বকলে আমি কিন্তু এই ঘর ছেড়ে চলে যাব। তখন কে আপনাদের দেখাশোনা করবে? বৃষ্টির ধমক শুনে আরাফ মুচকি হাসে। মেয়েটার রাগও কত মিষ্টি। আরাফ বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করে নেয়। বৃষ্টি সারা রাত আরাফের পাশে বসে জেগে থাকে। সে বারবার আরাফের কপালে হাত দিয়ে জ্বর দেখছে আর ভেজা তোয়ালে দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছে। ভোরের দিকে বৃষ্টি নিজেরই চোখ লেগে আসে। সে আরাফের হাতের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। সকালের আলো যখন ঘরের ভিতর আসে তখন আরাফের ঘুম ভাঙে। সে দেখে বৃষ্টি তার হাতের উপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। মেয়েটা নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে আরাফের বুকের ভিতর এক অজানা সুখে ঢেউ খেলে যায়। সে খুব সন্তর্পণে নিজের বাঁ হাতটা দিয়ে বৃষ্টির চুলে বিলি কেটে দেয়। তুমি শুধু আমার হয়ে থেকো পিচ্ছি, আমি তোমাকে দুনিয়ার সব সুখ এনে দেব। কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। আপনি উঠে পড়েছেন? শরীর কেমন লাগছে এখন? ব্যথা কি কমেছে? বৃষ্টির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে সোজা হয়ে বসে। আরাফকে জেগে থাকতে দেখে তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। আরাফ বৃষ্টির এই হাসিতে যেন পাগল হয়ে যায়। সে এক ঝটকায় বৃষ্টিকে টেনে নিজের বুকের উপর ফেলে দেয়। বৃষ্টি চমকে উঠে আরাফকে জড়িয়ে ধরে।
আরবের আহত শরীরে যাতে ব্যথা না লাগে সেদিকে বৃষ্টির খুব খেয়াল, কিন্তু আরব যেন এসবের কোনো তোয়াক্কাই করছে না। সে বৃষ্টির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে থাকে। আরবের গরম নিঃশ্বাস বৃষ্টির ঘাড়ে শুষুয়ে দিচ্ছে। তুমি কাছে থাকলে আমার সব ব্যথা নিমিষেই গায়েব হয়ে যায় পিচ্ছি। আজ সকালে তোমাকে খুব সুন্দর লাগছে। আমার ইচ্ছে করছে তোমাকে একদম নিজের ভেতর লুকিয়ে ফেলি। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। আপনি এখানে পুরোপুরি সুস্থ হননি, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। এসব পাগনামি একদম করবেন না। আরব বৃষ্টির ঠোঁটের উপর গভীরভাবে নিজের ঠোঁট চেপে ধরে। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন পিচ্ছি? আমার চোখে কি আমার ভালোবাসা দেখতে পাচ্ছ, নাকি আমার জন্য তোমার বুকের ভেতর জমে থাকা মায়া দেখতে পাচ্ছ? আপনি বেশি কথা বলছেন, একদম চুপ করে শুয়ে থাকুন। ডাক্তার বলে দিয়েছেন আপনার এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। আর আমি কোনো মায়া নিয়ে আপনার দিকে তাকিয়ে নেই। আমি শুধু দেখছি একটা মানুষ কতটা বোকা হতে পারে নিজের জীবন এভাবে বিপন্ন করার জন্য। বোকা তো আমি হয়েই গেছি। যেদিন প্রথম তোমাকে ওই অন্ধকার গলিতে দেখেছিলাম সেদিন থেকেই আমার সব বুদ্ধি লোপ পেয়েছে। তুমি আমার সেই বোকামির সবচেয়ে সুন্দর শাস্তি। এখন একটু কাছে এসো তো, আমার খুব ব্যথা করছে। একদম কাছে ডাকবেন না আমাকে। কাছে গেলেই আপনি অসভ্যের মতো আচরণ করেন। আপনার শরীর এত বড়, দুটো ক্ষত, তবুও আপনার স্বভাব পাল্টায় না। আমি দূর থেকেই আপনার খেয়াল রাখবো। তুমি কাছে না এলে আমার ব্যথা তো কমবেই না, উল্টো আমি চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলব। তখন দাদি, জিশান সবাই দৌড়ে আসবে। আর দেখবে তুমি আমার কথা শুনছো না। আসবে নাকি আমি সত্যি সত্যি চিৎকার শুরু করব? সকালের মিষ্টি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে আরবের বিশাল বেডরুমে এসে পড়ছে। মিষ্টি বিছানার পাশে একটা ছোট টুলে বসে আরবের দিকে তাকিয়ে আছে। আরবের সারা শরীরে ব্যান্ডেজ, কিন্তু তার চোখে সেই দুষ্টুমি আর জেদ বিন্দুমাত্র কমেনি। বৃষ্টির পরনে আজ একটা হালকা নীল রঙের সুতির শাড়ি। শাড়ির আঁচলটা তার কাঁধ থেকে খসে পড়েছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। তার পুরো মনোযোগ এখন এই ভয়ঙ্কর মাফিয়া ডনের দিকে, যে কিনা তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। আরবের কথায় বৃষ্টি কিছুটা ভয় পেয়ে যায়। এই লোকটা যাই বলে তাই করতে পারে। সে বাধ্য হয়ে নিজের টুলটা টেনে আরবের বিছানার একদম কাছে নিয়ে আসে। আরব সুযোগ পেয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে বৃষ্টির নরম হাতটা শক্ত করে চেপে ধরে। আরবের হাতের স্পর্শে বৃষ্টির শরীরে আবার সে পুরনো বিদ্যুৎ খেলে যায়। আরব খুব ধীরে ধীরে বৃষ্টির হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে যায় এবং সেখানে একটা গভীর চুম্বন এঁকে দেয়। বৃষ্টির নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে আরবের চোখের দিকে তাকাতে পারছে না। আরব খুব সাবধানে নিজের ব্যান্ডেজ করা শরীরটা একটু কাত করে বৃষ্টির আরো কাছে সরে আসে। আপনি উঠেছেন কেন? আপনার সেলাই খুলে যাবে তো। আপনি প্লিজ শান্ত হয়ে শুয়ে থাকুন, আমি কোথাও যাচ্ছি না। তুমি পাশে থাকলে আমার কোনো সেলাই খুলবে না। তুমি হচ্ছে আমার সব ক্ষতের একমাত্র ওষুধ। তোমার ওই গোলাপি ঠোঁটের একটা ছোঁয়া আমার সব ব্যথা ভুলিয়ে দিতে পারে। আমাকে একটু আদর করে দাও না পিচ্ছি। আরবের গলায় এক অদ্ভুত আকুতি। যে মাফিয়া ডনের নাম শুনলে শহরের বড় বড় ক্রিমিনালরা ভয়ে কাঁপে, সে আজ একটা সাধারণ 17 বছরের অনাথ মেয়ের কাছে আদরের কাঙাল হয়ে আছে। বৃষ্টি আর নিজেকে সামলাতে পারে না। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে খুব সাবধানে ঝুঁকে পড়ে আরবের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আরব সাথে সাথে নিজের ভালো হাতটা দিয়ে বৃষ্টির ঘাড় পেঁচিয়ে ধরে তাকে নিজের মুখের উপর নামিয়ে আনে। বৃষ্টির ঠোঁট আরবের ঠোঁটের সাথে মিশে যায়। আরবের চুম্বনে আজ কোনো জোর নেই, আছে এক গভীর ভালোবাসা আর তীব্র আকাঙ্ক্ষা। সে খুব আলতো করে বৃষ্টির ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে চুষতে থাকে। বৃষ্টিও আজ আর কোনো বাধা দেয় না। সে নিজের 2 হাত দিয়ে আরবের চুলগুলো খামচে ধরে চুমুর গভীরতা আরও বাড়িয়ে দেয়। দুজনের এই উষ্ণ আলিঙ্গনে সারা ঘরের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পর আরাফ বৃষ্টিকে ছেড়ে দেয়। বৃষ্টির মুখ লজ্জায় লাল হয়ে আছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে শুরু করে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। ভিতরে আসবো আরাব? তোর শরীর এখন কেমন লাগছে ভাই? এসো দাদি, আমি একদম ঠিক আছি। তুমি খামোখায় এত চিন্তা করছো? আয়েশা বেগম ঘরের ভেতরে ঢুকে আরবের পাশে এসে বসেন। তার চোখে মুখে বয়সের ছাপ আর দুশ্চিন্তা স্পষ্ট। তিনি আরবের কপালে হাত রেখে জ্বর দেখার চেষ্টা করেন। বৃষ্টি একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আয়েশা বেগম বৃষ্টির দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসেন।
তিনি বুঝতে পেরেছেন এই মেয়েটা তার নাতির জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাল রাত থেকে মেয়েটা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। আরবের জন্য তার এই নিঃস্বার্থ সেবা দেখে আয়েশা বেগমের মনটা একদম গলে গেছে। তুই তো ঠিক আছিস, কিন্তু এই মেয়েটার দিকে তাকিয়ে দেখ। কাল সারা রাত ও তোর পাশে বসে থেকেছে, একটু ঘুমাতেও যায়নি। ওর চোখের নিচে কেমন কালি পড়ে গেছে। আমি ওকে বলেছিলাম ঘুমাতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না, শুধু আমার সাথে ঝগড়া করতে পারে। আমি কখন ঝগড়া করলাম? আপনি নিজেই তো সারা রাত আমাকে জ্বালিয়েছেন। একবার জল খাবেন, একবার মাথা টিপে দিতে বলবেন। আমি ঘুমাবো কখন? বৃষ্টির এই সরল কথায় আরাফ আর আয়েশা বেগম দুজনেই হেসে ওঠেন। বৃষ্টির নিজেরই লজ্জা লাগতে শুরু করেছে তখন। সে বুঝতে পারে আরাফ তাকে ইচ্ছে করেই সারা রাত জাগিয়ে রেখেছে যাতে সে আরাফের কাছাকাছি থাকে। আয়েশা বেগম উঠে গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেন। তুই যা মা, এবার নিজের ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নে। আমি আরাবের কাছে আছি, জিসানকে বলছি তোর জন্য খাবার পাঠিয়ে দিতে। খেয়ে তবে ঘুমাবি। বৃষ্টি মাথা নেড়ে সম্মতি জানায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যাওয়ার পর আয়েশা বেগমের মুখের হাসি মিলিয়ে যায়। তিনি খুব গম্ভীর মুখে আরাফের দিকে তাকান। সুলতানের এত বড় সাহস কিভাবে হলো যে সে তোর উপর হামলা করে? এর একটা বিহিত তোকে করতেই হবে আরাব। এভাবে আর কতদিন চলবে? তুমি চিন্তা করো না দাদি, সুলতান নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই সই করেছে। আমার গায়ে হাত তোলার সাহস ওর ছিল না। ও শুধু বৃষ্টিকে টার্গেট করেছিল। আর যে আমার পিচ্চির দিকে নজর দেয় তার চোখ আমি উপড়ে নেই। আমি সুস্থ হয়ে উঠলেই ওর পুরো সাম্রাজ্য আমি মাটির সাথে মিশিয়ে দেব। আরাফের চোখে আবার সেই পুরনো প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে সুলতানের গোডাউনে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। সুলতান রাগে ফুঁসছে। তার সামনে রকি আর বেশ কয়েকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গতকালের হামলায় সুলতানের সবচেয়ে ভালো 10 জন লোক মারা গেছে, আর আরাফ একা তাদের সবাইকে শেষ করে দিয়ে বেঁচে ফিরেছে। এই অপমান সুলতানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সে হাতে রিভলভারটা টেবিলের উপর সজোরে আছাড় মারে। তোরা সবাই একটা কাজের নও। এতগুলো লোক মিলে একটা আহত আরবকে মারতে পারলি না? আর ওই মেয়েটা, ওই সামান্য মেয়েটাকেও তোরা তুলে আনতে পারলি না? ভাই, আরাব কাল যেন পাগল হয়ে গিয়েছিল। ওর গায়ে দুটো গুলি লাগার পরও ও যে এভাবে পাল্টা গুলি চালাবে সেটা আমরা বুঝতে পারিনি। আর জিসান মেয়েটাকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে আগেই পালিয়ে যায়। আমাদের লোক ওদের গাড়ি ধরতে পারেনি। আমাকে কোনো অজুহাত দিবি না কি? আমি যে কোনো মূল্যে ওই মেয়েটাকে চাই। আরবের দুর্বলতা ওই মেয়েটা। ওকে আমার হাতের মুঠোয় ফেলে আরব নিজে আমার পায়ে এসে পড়বে। তোরা আজই আরবের বাড়ির চারিদিকে আমাদের লোক সরিয়ে দে। ওই মেয়েটাকে নিশ্চয়ই কখনো না কখনো বাড়ির বাইরে বের হবে, আর তখন ওকে তুলে আনবি। রকি মাথা নেড়ে সম্মতি জানায়। সুলতান জানে আরবের বাড়িতে সরাসরি হামলা করা এখন বোকামি হবে। আরবের গার্ডরা এখন দ্বিগুণ সতর্ক। এসে অন্য উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই গোডাউনে প্রবেশ করে শহরের একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, ইন্সপেক্টর কবির। কবিরের সাথে সুলতানের পুরনো লেনদেনের সম্পর্ক আছে। কবির একটা সিগারেট ধরিয়ে সুলতানের সামনের চেয়ারে এসে বসে। খবর তো খুব খারাপ সুলতান। কাল রাতের গোলাগুলি খবর ওপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। আরাম তোমার এতগুলো লোক মেরে ফেললো আর তুমি কিছুই করতে পারলে না। তুমি এখানে আমাকে জ্ঞান দিতে এসেছো কবির? আমি তোমাকে টাকা দেই আমার কাজ করার জন্য। তুমি পুলিশের পোশাক পরে আরবের কিছু করতে পারবে? আরবের গায়ে সরাসরি হাত দেওয়া সম্ভব নয়। ওর রাজনৈতিক ক্ষমতা অনেক বেশি। তবে আমি শুনেছি আরব একটি অনাথ মেয়েকে জোর করে নিজের বাড়িতে আটকে রেখেছে। আমি যদি পুলিশের ফোর্স নিয়ে আরবের বাড়িতে যাই এবং ওই মেয়েটাকে উদ্ধার করার নাম করে বের করে আনি, তাহলে তো কাজ হয়ে যায়। দারুণ বুদ্ধি কবির। তুমি মেয়েটাকে বের করে আনবে, আর মাঝ রাস্তা থেকে আমার লোক ওই মেয়েটাকে ছিনিয়ে নেবে। কেউ বুঝতেও পারবে না যে এর পেছনে আমি আছি। এই কাজের জন্য তুমি তোমার পাওনা পেয়ে যাবে। কবির একটা সিগারেট ধরিয়ে সুলতানের সামনের চেয়ারে এসে বসে। সুলতান আর কবির মিলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। এদিকে অনাথ আশ্রমে মায়া আর ফাদার জন ভীষণ চিন্তায় আছেন। কাল রাতে জিসানের লোক এসে তাদের পাহারার ব্যবস্থা করেছে, কিন্তু বৃষ্টির কোনো খবর তারা পাননি।
মায়া আর স্থির থাকতে না পেরে জিশানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সোজা জিশানের কাছে গিয়ে হাজির হয়। জিশান তখন আরবের বাড়ির সিকিউরিটি চেক করছিল। মায়াকে দেখে সে একটু অবাক হয়। জিশান ভাই, আমাকে একবার বৃষ্টির সাথে দেখা করতে দিন প্লিজ। কাল রাতে আপনাদের বস আহত হয়ে ফিরেছেন শুনেছি। বৃষ্টি কেমন আছে? ওর তো কোনো ক্ষতি হয়নি? বৃষ্টি একদম ঠিক আছে মায়া, তবে বসের অবস্থা খুব একটা ভালো নয়, তাই এই মুহূর্তে বাইরের কাউকে ভেতরে নিয়ে যাওয়াটা একটু কঠিন। আমি তো বাইরের কেউ নই, আমি বৃষ্টির বোন। আমি ওকে শুধু এক নজর দেখে চলে আসব। আমি কাউকে কিচ্ছু বলবো না। ফাদার জন খুব চিন্তায় আছেন। মায়ার কান্নাকাটি দেখে জিশানের মন গলে যায়। সে জানে বৃষ্টিও মায়াকে দেখার জন্য অস্থির হয়ে আছে। জিশান চারদিকটা একবার ভালো করে দেখে নিয়ে মায়াকে গাড়িতে তুলে সোজা আরবের প্রাসাদে নিয়ে আসে। প্রাসাদের বিশালতা দেখে মায়া অবাক হয়ে যায়। জিশান মায়াকে নিয়ে সোজা বৃষ্টির ঘরের দিকে যায়। বৃষ্টি তখন ঘুমাচ্ছিল। মায়া আস্তে করে বৃষ্টির পাশে গিয়ে বসে এবং তাকে ডাকে। বৃষ্টির চোখ মেলে মায়াকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। মায়া, তুই এখানে? তুই কিভাবে এলি? ফাদার জন কেমন আছেন? আমি জিশান ভাইয়ের সাথে এসেছি। আমরা সবাই খুব ভালো আছি। কিন্তু তুই কেমন আছিস? তোকে তো একদম অন্যরকম লাগছে। আর তোর হাতে এটা কিসের আংটি? মায়ার নজর বৃষ্টির হাতের ওই জলজলে হীরার আংটির দিকে পড়ে। বৃষ্টির মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের হাতটা ওনার নিচে লুকিয়ে ফেলে। মায়া বৃষ্টির চোখ দেখে বুঝতে পারে এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। যে বৃষ্টি এই মাফিয়া জগৎকে ভয় পেত, সে এখন এই জগতেরই একজন হয়ে উঠেছে। মায়া বৃষ্টির হাত দুটো ধরে নিজের দিকে ফেরায়। সত্যি করে বল তো বৃষ্টি, তুই কি ওই লোকটাকে ভালোবাসতে শুরু করেছিস? তুই কি জানিস এর পরিণাম কি হতে পারে? তুই একটা সাধারণ মেয়ে আর ও একজন ক্রিমিনাল। আমি জানি না মায়া, আমি সত্যি কিছু জানি না। আমি ওনাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন। ওনার ওই শক্তি, বুকের ভেতরে একটা খুব নরম মন আছে। ওনার ওই শক্ত বুকের ভেতরে খুব একটা নরম মন আছে, যেটা শুধু আমি দেখতে পাই। উনি কাল আমাকে একটা আংটি পরিয়ে দিয়েছেন। আমার খুব ভয় করছে মায়া, কিন্তু ওনাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। বৃষ্টির কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল আরাফ। সে ব্যথার জন্য নিজের ঘরে থাকতে না পেরে বৃষ্টির কাছে এসেছিল। বৃষ্টির মুখে নিজের জন্য এমন ভালোবাসার কথা শুনে আরাফের বুকের ভিতরে এক তীব্র আনন্দের স্রোত বয়ে যায়। সে আর ভেতরে ঢোকে না। মায়া আর বৃষ্টি অনেকক্ষণ গল্প করে। মায়া বৃষ্টিকে জড়িয়ে ধরে বিদায় নেয়। মায়া চলে যাওয়ার পর বৃষ্টি আবার একা হয়ে যায়। সে ফ্রেশ হয়ে আরাফের ঘরে যায়। আরাফ তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বৃষ্টি তাড়াতাড়ি আরাফের কাছে যায়। সে আরাফের কপালে হাত দিয়ে চমকে ওঠে। আরাফের গা জ্বরে পড়ে যাচ্ছে। আরাপ, আপনার তো খুব জ্বর এসেছে। আপনি আমাকে ডাকেননি কেন? আমি জলপট্টি এনে দিচ্ছি। বৃষ্টি দৌড়ে গিয়ে একটা পাত্রে ঠান্ডা জল আর তোয়ালে নিয়ে আসে। সে আরাফের পাশে বসে খুব যত্ন করে তার কপালে জলপট্টি দিতে শুরু করে। জ্বরের ঘুরে আরাফ প্রলাপ বকতে শুরু করে। তার পুরনো জীবনের অন্ধকার স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে। আমাকে ছেড়ে যাস না মা, ওরা আমাকে মেরে ফেলবে। আমি আর রক্ত দেখতে চাই না, আমি আলো চাই। আরাফের কথা শুনে বৃষ্টির বুকটা কেঁপে ওঠে। এই দুর্ধর্ষ লোকটার অতীতে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন বৃষ্টির সামনে স্পষ্ট হয়ে উঠছে। সে আরাফের একটা হাত নিজের বুকের কাছে চেপে ধরে। আরাফ ঘোরের মধ্যেই বৃষ্টির হাতটা শক্ত করে চেপে ধরে। বৃষ্টির পেটের কাছে মুখ গুজে দেয় সে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো বৃষ্টি? তুমি চলে গেলে আমি আবার অন্ধকারে হারিয়ে যাব। তোমার এই পবিত্রতা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি কোথাও যাব না আরাপ, আমি আপনার কাছেই থাকবো। আপনি শান্ত হন। আরাফ হঠাৎ করেই চোখ মেলে বৃষ্টির দিকে তাকায়। জ্বরের কারণে তার চোখ দুটো লাল হয়ে আছে। সে এক ঝটকায় বৃষ্টিকে টেনে নিজের বুকের উপর শুয়ে দেয়। বৃষ্টি আরাফের আহত শরীরের কথা ভেবে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরাফের শক্তির কাছে সে হার মানে। আরাফ পাগলের মতো বৃষ্টির সারা মুখে, গলায় আর ঘাড়ে চুমু খেতে শুরু করে। তার এক হাত বৃষ্টির শাড়ির আঁচল সরিয়ে দিয়ে খালি কোমরের উপর শক্ত হয়ে চেপে বসেছে। আরাফের গরম হাতের স্পর্শে বৃষ্টির শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আরাফের চওড়া পিঠে নিজের নখ গেঁথে দেয়। আরাফের ঠোঁট বৃষ্টির গলার কাছে একটা লাল দাগ তৈরি করে দেয়। দুজনে নিঃশ্বাসের গতি ক্রমশ বাড়ছে। ঘরের ভেতরের পরিবেশ এক চরম উত্তেজনায় পরিপূর্ণ। আরাফ কোনো বাধাই মানতে চাইছে না।
সে বৃষ্টির শাড়ির ভিতরে হাত ঢুকিয়ে তার পিঠে স্পর্শ করে। বৃষ্টির মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসে। আমি তোমাকে আজ পুরোটা নিজের করে নিতে চাই বৃষ্টি। আমি আর অপেক্ষা করতে পারছি না। না আরাব প্লিজ, আপনার শরীর ভালো নেই, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আরাফ বৃষ্টির কথায় কান দেয় না। সে বৃষ্টির ঠোঁটের উপর আবার একটা দীর্ঘ আর আগ্রাসী চুমু এঁকে দেয়। তবে তার আগেই জিশান দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। আরাফ বিরক্ত হয়ে বৃষ্টিকে ছেড়ে দেয়। বৃষ্টি তাড়াতাড়ি নিজের শাড়ি ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আরাফ খুব রাগী গলায় জিশানকে ভেতরে আসতে বলে। জিশান খুব চিন্তিত মুখে ভেতরে ঢুকে। বস, নিচে পুলিশ এসেছে। ইন্সপেক্টর কবির ফোর্স নিয়ে আপনার সাথে দেখা করতে চাইছেন। উনি বলছেন বৃষ্টিকে নাকি আপনি জোর করে আটকে রেখেছেন। উনি বৃষ্টিকে নিতে এসেছেন। কবিরের এত বড় সাহস! ও আমার বাড়িতে ঢুকে আমার জিনিস নিয়ে যেতে চায়। আরাব, আমার খুব ভয় করছে। পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে আমি আর আপনাকে দেখতে পাবো না। শান্ত হও পিচ্ছি। আমি থাকতে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। জিশান, তুই নিচে যা, আমি আসছি। কিন্তু বস, আপনি এই অবস্থায় কিভাবে নিচে যাবেন? আরাব আহত হতে পারে, কিন্তু মরে তো যায়নি। আমি দেখছি ওই কবিরের কত বড় সাহস। আপনি নিচে চলে যাবেন না আরাব, আপনার খুব জ্বর। আমি নিজে গিয়ে পুলিশের সাথে কথা বলছি। আমি ওদের বলে দেব যে আমি নিজের ইচ্ছাতেই এখানে আছি। তুমি আমার ঘরের বাইরে এক পাও ফেলবে না বৃষ্টি, এটা আমার নির্দেশ। আপনার সব নির্দেশ আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই। আপনি সব সময় শুধু জেদ করেন। আমি নিজে গিয়ে ওই পুলিশের সাথে কথা বলবো। তুমি যদি এই ঘর থেকে বের হও তাহলে আমি ওই কবিরকে এখানেই গুলি করে মেরে ফেলবো। তারপর তুমি বসে বসে আমার জেলের খাবার পাঠিও। আপনি একটা আস্ত পাগল, একটা খুনি। আপনি কিছুতেই ভালো হবেন না। আমি ভালো হতে চাইও না, আমি শুধু তোমাকে চাই। আর আমার জিনিস কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আপনি আমার কথা না শুনে নিচে কেন এলেন? আর আরাব, আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই অবস্থায় পুলিশের সামনে আসার কি দরকার ছিল? আমি তো আগেই বলেছিলাম আমি ওদের সাথে কথা বলবো। আমার বাড়িতে পুলিশ ঢুকে আমার জিনিস নিয়ে যাবে আর আমি বিছানায় শুয়ে থাকবো, সেটা আরাবের অভিধানে নেই পিচ্ছি মেয়ে। তুমি আমার কথা অমান্য করে এই ঘর থেকে বেরিয়েছো কেন? আমি তোমাকে কড়া নির্দেশ দিয়েছিলাম ঘরের ভেতরে থাকতে। বিশাল প্রাসাদের মার্বেল পাথরের প্রশস্ত সিঁড়ি দিয়ে আরাফ ধীর পায়ে নিচে নেমে আসছে। তার শরীরের প্রতিটি পদক্ষেপে এক অকল্পনীয় শারীরিক কষ্ট লুকিয়ে আছে, কিন্তু তার চোখে মুখে সেই চিরচেনা মাফিয়া ডনের ভয়ঙ্কর কঠোরতা। জ্বরের কারণে তার ফর্সা মুখটা একদম লাল হয়ে আছে, আর কপালের শিরাগুলোর আগে ফুলে উঠেছে। সাদা শার্টের ভিতর দিয়ে ব্যান্ডেজের লাল রক্তের দাগটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। জিশান তার বসের এক হাত ধরে তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু আরাফ হাত সরিয়ে দিয়ে নিজেই সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। তার আত্মসম্মান বোধ এতটাই প্রবল যে নিজের সামান্য দুর্বলতা সে কারোর সামনে প্রকাশ করতে চায় না। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ইন্সপেক্টর কবির। তার সাথে অন্তত 10 জন সশস্ত্র পুলিশ সদস্য। পুরো বাড়িটা এক থমথমে আতঙ্কের মধ্যে ডুবে আছে। আয়েশা বেগম এক পাশে দাঁড়িয়ে উদ্বেগের সাথে আরাফের দিকে তাকিয়ে আছেন। তিনি খুব ভালো করেই জানেন আরাফ রেগে গেলে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কিন্তু আরাফ নিচে নামার আগেই বৃষ্টি তার ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। সে আরাফের নির্দেশ অমান্য করেই নিচে চলে এসেছে, কারণ এই অসুস্থ মানুষটাকে সে একা পুলিশের সামনে ছাড়তে কোনোভাবেই রাজি নয়। বৃষ্টির পরনে সেই হালকা নীল রঙের সুতির শাড়ি, আর চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা। যে সাধারণ অনাথ মেয়েটা কিছুদিন আগেও এই অন্ধকার জগৎটাকে চরম ভয় পেত, সে আজ বুক চিতিয়ে আরাফের পাশে এসে দাঁড়ায়। আরাফ অবাক হয়ে বৃষ্টির এই প্রতিবাদী রূপ দেখে। তার বুকের ভেতরটা এক অজানা শান্তিতে ভরে ওঠে। মেয়েটা তাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছে। আরাব সাহেব, আপনার শরীর তো দেখছি খুব খারাপ, কিন্তু আমার কিছু করার নেই। ওপর মহলে করা নির্দেশ আছে এই মেয়েটিকে আপনি জোর করে আটকে রেখেছেন। এমন একটা খবর আমাদের কাছে এসেছে, ওকে আমার সাথে এখনই থানায় যেতে হবে। কবির, তুমি বোধহয় ভুলে গেছো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো। আরাবের বাড়িতে পুলিশের পোশাক পরে ঢুকে আমার মুখের উপর কথা বলার স্পর্ধা তোমাকে কে দিল? এই মেয়েটা আমার, আর ওকে এখান থেকে এক চুল সরাতে হলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আরাবের
গলার আওয়াজ পুরো ড্রয়িং রুমে বাজখাই শব্দে প্রতিধ্বনিত হয়। তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে ইন্সপেক্টর কবির অজান্তে এক পা পিছিয়ে যান। কবির খুব ভালো করেই জানেন আরবের সাথে সরাসরি শত্রুতা করা মানে নিজের মৃত্যু ডেকে আনা, কিন্তু সুলতানের দেওয়া টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে। সে চারপাশের পুলিশ সদস্যদের দিকে তাকায় সাহস সঞ্চয় করার জন্য। জিশান এবং আরবের নিজস্ব গার্ডরা ততক্ষণে নিজেদের স্বয়ংক্রিয় অস্ত্র বের করে পুলিশের দিকে তাক করে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আয়েশা বেগম ভয়ে 2 হাত বুকে চেপে ধরে ইস্টনাম জপছেন। ঠিক এইরকম উত্তেজনার মুহূর্তে বৃষ্টির সামনে এগিয়ে যায়। সে আরবের একটা হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে ইন্সপেক্টর কবিরের চোখের দিকে সরাসরি তাকায়। আমাকে কেউ জোর করে আটকে রাখেনি অফিসার। আমি এখানে সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আছি। আপনারা এখান থেকে এক্ষুনি চলে যান। এই বাড়ির মানুষকে বিরক্ত করার কোনো অধিকার আপনাদের নেই। তুমি ভয় পেও না মেয়ে, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। তুমি আমাদের সামনে সত্যি কথাটা বলতে পারো। এই দুর্দর্শ মাফিয়া ডন তোমাকে হুমকি দিয়ে আটকে রেখেছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। তুমি আমাদের সাথে চলো, তোমার আশ্রমে তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুলিশের। কবিরের কথা শুনে বৃষ্টির ঠোঁটের কোন একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। সে আরবের হাতের মুঠোটা আরো শক্ত করে ধরে। আরাফ মুগ্ধ দৃষ্টিতে বৃষ্টির এই সাহসিকতা দেখছে। তার পিচ্চি মেয়েটা আজ পুলিশের সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে। এই দৃশ্যটা আরাফের কাছে দুনিয়ার সেরা উপহার বলে মনে হচ্ছে। আরাফ নিজের আহত শরীর নিয়ে একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়ায় এবং কবিরের দিকে এক ভয়ঙ্কর হাসি দেয়। আমি আপনাকে একবার বলেছি অফিসার, আমি নিজের ইচ্ছাতেই আরবের কাছে আছি। উনি আমাকে কোনো হুমকি দেননি। উনি আমার হবু স্বামী। একজন স্ত্রীর জায়গা তার স্বামীর পাশেই হয়। তাই আমাকে উদ্ধার করার কোনো প্রয়োজন আপনাদের নেই। আপনারা দয়া করে এখান থেকে বিদায় হন। তুমি নিজের কানেই সবটা শুনলে কবির। এবার যদি তুমি নিজে থেকে এই বাড়ি থেকে বের না হও, তাহলে আমি আমার ছেলেদের নির্দেশ দিতে বাধ্য হব তোমার লাশটা এখান থেকে বের করার জন্য। আরাফ যা বলে তা সে অক্ষরে অক্ষরে পালন করে, সেটা তুমি ভালো করেই জানো। বৃষ্টির মুখে স্বামী ডাক শুনে আরবের বুকের ভেতর এক তীব্র আনন্দের স্রোত বয়ে যায়। সে বৃষ্টির কোমরে নিজের ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইন্সপেক্টর কবির বুঝতে পারেন এখানে আর কোনোভাবেই সুবিধা করা যাবে না। মেয়েটা নিজেই যখন আরবের পক্ষে কথা বলছে, তখন জোর করে তাকে নিয়ে যাওয়া আইনত অসম্ভব। আর আরবের সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়ানোর ক্ষমতা তার ফোর্সের নেই। কবির রাগে গজগজ করতে করতে পুলিশ সদস্যদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে আসে। আয়েশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়েন। জিশান তার লোকেদের অস্ত্র নামিয়ে পজিশনে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পুলিশ চলে যাওয়ার পরপরই আরাফের শরীর আর ভার নিতে পারে না। অতিরিক্ত উত্তেজনা আর জ্বরের কারণে তার চোখ দুটো ঘোলাটে হয়ে আসে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে বৃষ্টির গায়ের উপর ঢলে পড়ে। আরাব, চোখ খুলুন। আরাব, আপনার কি হলো? জিসান ভাই, তাড়াতাড়ি ওনাকে ধরুন। ওনার শরীর তো আগুনে পুড়ে যাচ্ছে। আমি ধরছি বৃষ্টি, আপনি ওনার ডান দিকটা একটু সাপোর্ট দিন। আমাদের এখনই ওনাকে ওপরে নিয়ে যেতে হবে। বসের শরীর থেকে প্রচুর ঘাম বেরোচ্ছে। বৃষ্টি আর জিশান মিলে কোনো মতে আরাফকে ধরাধরি করে দোতলায় তার বিশাল বেডরুমে নিয়ে যায়। বিছানায় শোয়ানোর পর আরাফ অফুরে জ্ঞান হারিয়ে ফেলে। বৃষ্টি পাগলের মতো ছুটে গিয়ে ঠান্ডা জলের পাত্র আর তোয়ালে নিয়ে আসে। সে আরবের কপালে বারবার ঠান্ডা জলের পট্টি দিতে শুরু করে। আয়েশা বেগম খবর পেয়ে ছুটে আসেন এবং ডাক্তার সমীরকে জরুরি ভিত্তিতে ফোন করে ডেকে পাঠান। ডাক্তার সমীর এসে আরাফকে ভালো করে পরীক্ষা করেন এবং নতুন করে কিছু কড়া ডোজের ইনজেকশন পুশ করেন। তিনি জানান যে ক্ষতের জায়গায় সামান্য ইনফেকশন শুরু হয়েছে এবং অতিরিক্ত মানসিক চাপের কারণেই জ্বর এসেছে। আগামী 24 ঘন্টা আরাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার চলে যাওয়ার পর বৃষ্টি আরাফের পাশ থেকে এক মুহূর্তের জন্য ওঠে না। সে আরাফের মাথার চুলে হাত বুলিয়ে দেয় এবং বারবার তার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলে। তুই একটা অপদার্থ কবির। তুই পুলিশের পোশাক পরে একটা আহত আরবের বাড়ি থেকে একটা সাধারণ মেয়েকে বের করে আনতে পারলি না? তোর মতো পুলিশের গায়ে থুতু দেওয়া উচিত। তুমি নিজের মুখ সামলে কথা বলো সুলতান। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা নিজেই আরবকে স্বামী বলে দাবি করল। পুলিশের সামনে একটা মেয়ে যখন নিজে থেকে ওই কথা বলে, তখন আমার কি করার থাকে? আর আরবের বাড়ির ভেতরে ওর 10টা বন্দুকধারী গার্ড আমার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়েছিল। আমি ওখানে নিজের জীবন দিতে যাব নাকি?
শহরের অন্য প্রান্তে একটা নোংরা গোডাউনে বসে সুলতান রাগে হাতের কাছের গ্লাসটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে। গ্লাসটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। রকি আর তার অন্যান্য সঙ্গীরা ভয়ে এক কোনায় সিটিয়ে আছে। সুলতান ভেবেছিল পুলিশ দিয়ে খুব সহজেই সে বৃষ্টিকে নিজের ডেরায় তুলে আনতে পারবে, কিন্তু সেই প্ল্যানটাও চরমভাবে ব্যর্থ হলো। আরাফ যে এত দ্রুত ওই সাধারণ মেয়েটার মন জয় করে নেবে সেটা সুলতান স্বপ্নেও ভাবতে পারেনি। সুলতানের চোখে মুখে এখন এক ভয়ঙ্কর নিষ্ঠুরতার ছাপ। সে নিজের চেয়ার থেকে উঠে পায়চারি করতে শুরু করে। তাকে যে কোনো উপায়ে আরাফকে ধ্বংস করতে হবে। ভাই, আমরা এবার কি করব? মেয়েটাকে তো আরাব নিজের চোখের আড়াল করছে না, আর আরাবের বাড়িতে হামলা করা মানে নিজেদের মৃত্যু ডেকে আনা। মেয়েটা আরাবের চোখের আড়াল হচ্ছে না ঠিকই, কিন্তু ওই মেয়েটার একটা বড় দুর্বলতা আছে রকি। ওর ওই অনাথ আশ্রম আর ওই মায়া নামের মেয়েটা। বৃষ্টি আরাবকে ভালোবাসতে পারে, কিন্তু নিজের আশ্রমের ক্ষতি ও কখনোই মেনে নিতে পারবে না। আমরা কাল রাতেই ওই অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দেব। যখন ওর সব আপন মানুষগুলো আগুনে পুড়ে মরবে, তখন ওই বৃষ্টি নিজের খাঁচা ভেঙে ঠিকই বাইরে বেরিয়ে আসবে, আর তখন আরাবও ওকে আটকাতে পারবে না। সুলতানের এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা শুনে রকির মুখে এক শয়তানি হাসি ফুটে ওঠে। তারা অনাথ আশ্রমে নিরীহ বাচ্চাদের পুড়িয়ে মারার এক জঘন্য চক্রান্ত তৈরি করে ফেলে। এদিকে রাতের বেলা আরাবের প্রাসাদে এক নিস্তব্ধতা বিরাজ করছে। আরবের বেডরুমে শুধু একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে। রাত প্রায় 2টো বাজে। বৃষ্টির 2 চোখ ঘুমে ঢুলু ঢুলু, কিন্তু সে জোর করে জেগে আছে। আরবের জ্বর এখন কিছুটা কমেছে, কিন্তু তার শরীর তখনও ঘামে ভিজে আছে। বৃষ্টি একটা শুকনো তোয়ালে দিয়ে খুব সাবধানে আরবের বুক আর গলার ঘামগুলো মুছে দেয়। আরবের চওড়া বুকের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বৃষ্টির হাতে নরম স্পর্শে আরবের ঘুম ভেঙে যায়। সে খুব ধীর গতিতে নিজের চোখ মেলে তাকায়। নীল আলোতে বৃষ্টির মায়াবী মুখটা দেখে তার মনে হয় সে যেন কোনো স্বর্গে আছে। আরাফ খুব কষ্ট করে নিজের ডান হাতটা তুলে বৃষ্টির গালে রাখে। তুমি এখনো ঘুমাওনি পিচ্ছি? সারা রাত এভাবে বসে থাকলে তুমি তো নিজে অসুস্থ হয়ে পড়বে। আমার কাছে এসো। আমি ঠিক আছি আরাব। আপনার শরীর এখন কেমন আছে? জ্বরটা কিছুটা কমেছে, কিন্তু ব্যথা কি খুব বেশি হচ্ছে? আপনি আরেকটু ঘুমিয়ে নিন, আপনার বিশ্রামের খুব প্রয়োজন। আরাফ কোনো কথা না বলে বৃষ্টির ডান হাতটা ধরে এক টানে তাকে নিজের বুকের উপর শুয়ে দেয়। বৃষ্টি চমকে উঠে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরাফের শক্তির কাছে সে সবসময় পরাজিত হয়। আরাফের আহত শরীরে যাতে কোনো চাপ না লাগে সেদিকে বৃষ্টির খুব খেয়াল। সে খুব সাবধানে নিজের শরীরের ভার 2 হাতের কনুইয়ের উপর রেখে আরাবের বুকের একটু উপরে ভেসে থাকে। দুজনের মুখের মাঝে এখন সামান্য একটু দূরত্ব। আরাবের গভীর নেশা ধরানো চোখ দুটো বৃষ্টির চোখের দিকে স্থির হয়ে আছে। আরাবের গরম নিঃশ্বাস বৃষ্টির মুখে এসে পড়ছে। ঘরের নীরবতার মাঝে শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। পুলিশকে তুমি কি বললে বৃষ্টি? আমি কি সত্যি তোমার হবু স্বামী, নাকি সেটা শুধু আমাকে বাঁচানোর জন্য একটা মিথ্যে অভিনয় ছিল? তুমি কি সত্যি আমাকে এই অধিকারটা দিয়েছো? আমি কোনো অভিনয় করিনি আরাব। আমি জানি আপনি অনেক খারাপ কাজ করেছেন। আপনার দুনিয়াটা খুব অন্ধকার, কিন্তু আপনার ওই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা আলোটা শুধু আমি দেখতে পেয়েছি। আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন। আমি চাইলেও আপনাকে আর ঘৃণা করতে পারি না। বৃষ্টির এই স্পষ্ট স্বীকারোক্তি আরাফের বুকের ভিতরে এক বিশাল তৃপ্তির জন্ম দেয়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের বাঁ হাত দিয়ে বৃষ্টির মাথার পেছনের চুলগুলো শক্ত করে খামছে ধরে এবং তাকে নিজের মুখের উপর নামিয়ে আনে। আরাফের ঠোঁট জোড়া বৃষ্টির নরম ঠোঁটের উপর আশ্রে পড়ে। এই চুম্বন আগের মতো কোনো জোর বা জবরদস্তি নেই, বরং আছে এক তীব্র আবেগ আর গভীর ভালোবাসা। আরাফ খুব আলতো করে বৃষ্টির উপরে ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে চুষতে থাকে। তারপর নিচের ঠোঁটে হালকা একটা কামড় বসিয়ে দেয়। বৃষ্টি ব্যথায় আর এক অচেনা সুখে চোখ বন্ধ করে ফেলে। তার মুখ দিয়ে এখন একটা অস্ফুট আহ শব্দ বেরিয়ে আসে। আরাফ এই সুযোগে নিজের জীব বৃষ্টির মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নেয়। বৃষ্টির সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে যায়। সে নিজের 2 হাত দিয়ে আরাফের খালি বুকের পেশিগুলো খামচে ধরে এবং চুমুর গভীরতায় সমানভাবে সাড়া দিতে শুরু করে। আরাব, আপনার সেলাই ব্যথা লাগবে, প্লিজ একটু শান্ত হন। তুমি কাছে থাকলে আমার সব ব্যথা আনন্দ হয়ে যায় বৃষ্টি। আজ আমাকে বাধা দিও না।
আমি তোমাকে পুরোপুরি অনুভব করতে চাই। আরাফ বৃষ্টির ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় আর ঘাড়ে পাগলের মতো চুমু খেতে শুরু করে। তার দাঁতের হালকা ঘর্ষণে বৃষ্টির ফর্সা গলায় একের পর এক লাল দাগ তৈরি হতে থাকে। আরাবের ডান হাতটা বৃষ্টির শাড়ির আঁচল সরিয়ে দিয়ে তার খালি কোমরের উপর গিয়ে পড়ে। আরাবের হাতের গরম স্পর্শে বৃষ্টির শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে আরাবের চুলের ভেতর নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরাবের হাত ক্রমশ কোমরের উপর থেকে পিঠের দিকে এগোতে থাকে। সে খুব সাবধানে বৃষ্টির ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলতে শুরু করে। বৃষ্টির সরাসরি লজ্জায় আর উত্তেজনায় থরথর করে কাঁপছে, কিন্তু সে আরাবকে কোনোভাবেই বাধা দেয় না। সে আজ নিজেকে সম্পূর্ণভাবে এই মাফিয়া ডনের কাছে সমর্পণ করতে প্রস্তুত। আরাব ব্লাউজের বাঁধন খুলে দিয়ে বৃষ্টির ফর্সা পিঠের উপর নিজের হাত বুলাতে থাকে। তুমি এত সুন্দর কেন বৃষ্টি? তোমার এই নরম শরীরটা আমাকে পাগল করে দিচ্ছে। আমি চাই আমার জীবনের প্রতিটি রাত ঠিক এভাবেই তোমার সাথে কাটুক। আমি শুধু আপনারই আরাপ, আমাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আমি আপনার এই অন্ধকার জগৎকে ভয় পাই ঠিকই, কিন্তু আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। আরাফ বৃষ্টির চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর সে বৃষ্টিকে নিজের পাশে শুয়ে দিয়ে তার শরীরের উপর কিছুটা ঝুঁকে পড়ে। আরাফ খুব সাবধানে নিজের ব্যান্ডেজ করা অংশটা বাঁচিয়ে বৃষ্টির ঘাড় থেকে শুরু করে বুকের উপরিভাগ পর্যন্ত অসংখ্য উষ্ণ চুম্বন এঁকে দেয়। বৃষ্টির নিঃশ্বাসের গতি ক্রমশ দ্রুত হচ্ছে। সে দুই হাতে বিছানার চাদর খামচে ধরে নিজের ভেতরের প্রবল উত্তেজনাকে সামলানোর চেষ্টা করছে। আরাফ বৃষ্টির শাড়ির ভাঁজগুলো খুব আলতো করে সরিয়ে দিতে তার পায়ের উন্মুক্ত অংশের উপর হাত বোলাতে শুরু করে। দুজনের এই তীব্র শারীরিক এবং মানসিক মিলনে ঘরের ভেতরে পরিবেশ এক চরম আকাঙ্ক্ষায় পরিপূর্ণ হয়ে ওঠে। আরাফ প্রমাণ করতে চায় যে সে শুধু মাফিয়া ডন নয়, সে একজন তীব্র প্রেমিক যে নিজের ভালোবাসার মানুষকে সুখের সাগরে ভাসিয়ে দিতে পারে। সারা রাত ধরে তাদের এই উষ্ণ রোম্যান্স চলতে থাকে এবং ভোরের দিকে একে অপরের বুকে মাথা রেখে গভীর শান্তিতে ঘুমিয়ে পড়ে তারা। এত সকালে উঠে পড়েছো কেন পিচ্ছি? আমার তো এখনো তোমার গায়ের গন্ধটা ঠিক মতো নেওয়া হয়নি। এদিকে এসো আমার বুকের কাছে। ছাড়ুন আমাকে, সকাল হয়ে গেছে। দাদি বা জিসান ভাই যে কোনো সময় চলে আসতে পারে। কাল রাতের পর আমার এমনিতেই খুব লজ্জা করছে। আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন, আপনার সেলাইয়ের জায়গায় আবার চাপ লাগবে। আমার সেলাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার বউয়ের উপর আমার পুরো অধিকার আছে, আর সেই অধিকার খাটাতে গিয়ে যদি আমার সেলাই খুলেও যায় আমার কোনো আক্ষেপ নেই। তুমি শুধু আমার চোখের সামনে এভাবেই থেকো। ভোরের মিষ্টি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়েছে। বিশাল বিছানার সাদা চাদরটা এলোমেলো হয়ে আছে, আর তার মাঝে আরাফ বৃষ্টিকে নিজের শক্ত দুই হাতের বাঁধনে জড়িয়ে ধরে আছে। কাল রাতে সেই তীব্র ভালোবাসার পর বৃষ্টির ফর্সা গলায় আর ঘাড়ে অসংখ্য লাল দাগ ফুটে উঠেছে, যা দেখে আরাফের চোখের দৃষ্টি আরো নেশাতুর হয়ে উঠেছে। বৃষ্টির পরনে এখন শুধু আরাফের একটা বড় সাদা শার্ট, যা তার হাঁটুর উপর পর্যন্ত লুটিয়ে আছে। আরাফের চওড়া খালি বুকের উপর মাথা রেখে বৃষ্টি লজ্জায় একদম গুটিয়ে আছে। আরাফের একটা হাত বৃষ্টির উন্মুক্ত উত্তর উপর খুব আলতো করে ঘোরাফেরা করছে, আর তার গরম নিঃশ্বাস বৃষ্টির কানে শুশুরে দিচ্ছে। বৃষ্টি বুঝতে পারছে না এই ভয়ঙ্কর মাফিয়া ডনের ভেতরে এত রোম্যান্স কোথা থেকে এলো। সে আরাফের হাতের উপর নিজের একটা হাত রেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আরাফের শক্তির কাছে সে সবসময় হার মানে। আরাফ হঠাৎ করে বৃষ্টিকে এক ঝটকায় নিজের বুকের উপর তুলে নেয়, আর তার ঠোঁটের উপর একটা দীর্ঘ গভীর চুম্বন এঁকে দেয়। বৃষ্টির নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে আর কোনো বাধা না দিয়ে আরাফের চুলে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। দুজনের এই সুন্দর সকালটা আরো রঙিন হয়ে উঠত, কিন্তু হঠাৎ করে দরজায় খুব জোরে ধাক্কা পড়ার শব্দে তারা দুজন আলাদা হয়ে যায়। বস বস, সর্বনাশ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি উঠুন। সুলতানের লোকেরা বৃষ্টির আশ্রমে হামলা করেছে। ওরা চারিদিক দিয়ে আশ্রমটা ঘিরে ফেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মায়া আর ফাদার জন ভেতরে আটকে আছে। কি বলছিস তুই জিশান? ওই কুত্তার বাচ্চা সুলতানের এত বড় সাহস যে ও আমার বৃষ্টির আশ্রমে হাত দেয়? তুই এখনই সব গার্ডদের রেডি কর, আমি আসছি। আরাপ, আমার মায়া আর আশ্রমের বাচ্চাদের বাঁচান প্লিজ। ওরা খুব নিরীহ, সুলতান ওদের মেরে ফেলবে। আপনি কিছু একটা করুন, আমার খুব ভয় করছে আরাপ। জিশানের কথা শুনে বৃষ্টির সারা শরীর ভয়ে আর আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে আরাফের বুকের উপর আশ্রে পড়ে। আরাফের চোখে সেই নেশাতুর দৃষ্টি মুহূর্তের মধ্যে পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর খুনি দৃষ্টিতে পরিণত হয়।
সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ে তার শরীরের ব্যথার কথা সে পুরোপুরি ভুলে যায়। আরাফ তাড়াতাড়ি নিজের আলমারি থেকে একটা কালো শার্টার প্যান্ট বের করে পরে নেয় এবং নিজের রিভলভারটা কোমরে গুজে নেয়। বৃষ্টি পাগলের মতো আরাফের হাত ধরে টানতে থাকে। সে নিজেও আরাফের সাথে যেতে চায়। আরাফ বৃষ্টির দুই গাল নিজের দুই হাতে শক্ত করে ধরে তার চোখের দিকে তাকায়। তুমি একদম কাঁদবে না বৃষ্টি, আমি কথা দিচ্ছি। তোমার আশ্রমের একটা বাচ্চারও কোনো ক্ষতি আমি হতে দেব না। সুলতান আজ নিজের মৃত্যু ডেকে এনেছে। তুমি দাদির সাথে এই ঘরেই থাকবে, এক পাও বাইরে বের হবে না। এটা আমার করার নির্দেশ। কি? আপনি তো এখনো পুরোপুরি সুস্থ নন, আপনার গায়ে এখনো জ্বর আছে। আপনি এই সুলতানের সাথে কিভাবে পারবেন? আমি আপনাকে একা ছাড়বো না। আরাফ কখনো হারে না পিচ্ছি। আর এখন তো আমার সাথে তোমার ভালোবাসা আছে। এই দুনিয়ার কোনো শক্তি আজ আমাকে আটকাতে পারবে না। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। আরাফ বৃষ্টির কপালে একটা গভীর চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়েশা বেগম খবর পেয়ে আগেই ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলেন। আরাফকে এভাবে আহত অবস্থায় আবার অস্ত্রের মুখে যেতে দেখে তার বুকটা কেঁপে ওঠে। কিন্তু তিনি জানেন আরাফকে এখন আটকানো সম্ভব নয়। আরাফ জিসানকে নিয়ে বিশাল এসইউভি গাড়িতে উঠে এবং তাদের পিছনে আরো 4টে গাড়িতে অন্তত 40 জন সশস্ত্র গার্ড আশ্রমের দিকে রওনা দেয়। অন্যদিকে শহরের অনাথ আশ্রমের সামনে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সুলতানের লোকেরা আশ্রমের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে এবং চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ আশ্রমের ভেতরের দিকে এগোচ্ছে। মায়া, ফাদার জন এবং আশ্রমের ছোট ছোট বাচ্চারা ভেতরে আটকা পড়ে ভয়ে চিৎকার করে কাঁদছে। রকি আর সুলতান একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দে হাসছে। এবার দেখবো আরব কিভাবে ওই আশ্রম বাঁচায়। আর ওই বৃষ্টি যখন শুনবে তার সব আপন মানুষগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তখন সে নিজেই আমার পায়ে এসে পড়বে। আরবের অহংকার আমি আজ মাটিতে মিশিয়ে দেব। ভাই, আগুন তো প্রায় মেইন বিল্ডিংয়ের কাছে চলে গেছে। এবার ওরা কেউ বাঁচতে পারবে না। আরবের আসার আগেই সব শেষ হয়ে যাবে। সুলতানের হাসির শব্দ শেষ হওয়ার আগেই রাস্তার মোড় ঘুরে তীব্র গতিতে আরবের কনভয় এসে আশ্রমের সামনে থামে। আরবের কালো এসইউভি গাড়িটা সোজা এসে সুলতানের একটা জিপকে সজোরে ধাক্কা মারে। জিপটা উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। সুলতান আর রকি চমকে উঠে, তারা বুঝতে পারেনি আরাফ এত তাড়াতাড়ি এখানে এসে পৌঁছে যাবে। গাড়ির দরজা খুলে আরাফ বেরিয়ে আসে। তার চোখে মুখে এখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে। সে কোনো কথা না বলে সরাসরি নিজের রিভলভার বের করে গুলি চালাতে শুরু করে। প্রথম গুলিতেই সুলতানের একজন গার্ড মাটিতে লুটিয়ে পড়ে। জিসান এবং আরাফের অন্যান্য লোকেরাও গাড়ি থেকে নেমে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আশ্রমের সামনের রাস্তাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। জিশান, তুই ছেলেদের নিয়ে পেছনের দেওয়াল ভেঙে আশ্রমের ভেতরে ঢোক। আর মায়া, ফাদার জন আর বাচ্চাদের নিরাপদে বাইরে বের করে আন। সুলতান আর ওর কুত্তাগুলোকে আজ আমি নিজের হাতে শেষ করব। ঠিক আছে বস, আপনি সাবধানে থাকবেন। সুলতানের হাতে ভারী অস্ত্র আছে বস, ভারী অস্ত্র। ঈশান কয়েকজনকে নিয়ে আশ্রমের পেছনের দিকে ছুটে যায়। আরাফ একাই সুলতানের লোকেদের উপর মৃত্যুর মতো ঝাঁপিয়ে পড়ে। তার আহত কাঁধ থেকে আবার রক্ত ঝরতে শুরু করেছে। শার্টের এক পাশ ভিজে যাচ্ছে, কিন্তু আরাফের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একটানা গুলি চালিয়ে রকির সঙ্গীদের একে একে শেষ করে দেয়। রকি ভয় পেয়ে পালাতে গেলে আরাফ দৌড়ে গিয়ে তার পায়ের উপর দিয়ে জিপ চালিয়ে দেয়। রকি যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এবার আরাফের সামনে শুধু সুলতান দাঁড়িয়ে আছে। সুলতানের রিভলভারের গুলি শেষ হয়ে গেছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে এগোতে থাকে। আরাফ নিজের রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে খালি হাতে সুলতানের দিকে এগিয়ে যায়। আমাকে ছেড়ে দে আরব, আমি আর কখনো তোর বা ওই মেয়েটার রাস্তায় আসবো না। তুই যা চাস আমি তোকে তাই দিয়ে দেব, আমাকে মারিস না। তুই আমার পিচ্চির চোখে জল এনেছিস সুলতান। তুই ওর আশ্রমে আগুন দেওয়ার সাহস দেখিয়েছিস। আজ তোকে দুনিয়ার কোনো শক্তি আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোর মৃত্যু আজ আমার হাতেই লেখা আছে। আরাফ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সুলতানের উপর। সে সুলতানের কলার চেপে ধরে তার মুখে একের পর এক ভয়ঙ্কর ঘুষি মারতে শুরু করে। সুলতানের নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে, কিন্তু আরাফের রাগ বিন্দুমাত্র কমে না। সে সুলতানকে তুলে আশ্রে ফেলে জ্বলন্ত আশ্রমের গেটের সামনে রাস্তায়। সুলতানের বাঁচার সব আশা শেষ হয়ে যায়। ঠিক তখনই জিশান আর তার লোকেরা মায়া, ফাদার জন এবং আশ্রমের সব বাচ্চাদের নিরাপদে পেছনের দেওয়াল ভেঙে বের করে নিয়ে আসে। বাচ্চাদের কান্না আর মায়ার ভয়ার্ত চেহারা দেখে
আরবের ভেতরের পশুটা আরো যেন হিংস্র হয়ে ওঠে। সে সুলতানের বুকের উপর পা রেখে তাকে চিরতরে শেষ করে দেয়। শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন সুলতানের রাজত্ব আজ এভাবেই মাটির সাথে মিশে যায়। আরাব ভাই, আপনি আমাদের বাঁচিয়েছেন। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। বৃষ্টি কেমন আছে? ও তো খুব ভয় পেয়ে গিয়েছিল। বৃষ্টি একদম ঠিক আছে মায়া। তোমরা সবাই আজ থেকে আমার প্রোটেকশনে থাকবে। এই আশ্রম আমি নতুন করে বানিয়ে দেব। কেউ তোমাদের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। জিশান, তুই সবাইকে নিরাপদে আমাদের অন্য একটা সেফ হাউসে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি বাড়ি যাচ্ছি, আমার পিচ্ছি মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। জিশান মাথা নেড়ে সব ব্যবস্থা করতে শুরু করে। আরাফ নিজের ক্ষতবিক্ষত শরীর নিয়ে গাড়িতে উঠে এবং সোজা নিজের প্রাসাদের দিকে রওনা দেয়। তার শরীরের অনেক জায়গা কেটে গেছে, সেলাইয়ের জায়গা থেকে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি। সে আজ প্রমাণ করেছে ভালোবাসার জন্য একজন মাফিয়া ডন কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রাসাদের গেট দিয়ে আরাফের গাড়ি ঢুকতেই বৃষ্টি দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আরাফ গাড়ি থেকে নামতেই বৃষ্টি পাগলের মতো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আরাফের রক্তমাখা শার্ট আর ক্লান্ত চেহারা দেখে বৃষ্টির দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসে। আপনি ঠিক আছেন তো আরাব? আপনার শরীর থেকে আবার এত রক্ত বের হচ্ছে কেন? মায়া আর ফাদার জন কোথায়? ওরা ঠিক আছে তো? আমাকে বলুন প্লিজ। পিচ্ছি, এত কাঁদছো কেন? আমি বলেছিলাম না আরাব কখনো হারে না। তোমার আশ্রমের সবাই সুরক্ষিত আছে। জিশান ওদের নিরাপদ জায়গায় নিয়ে গেছে, আর সুলতান চিরদিনের মতো শেষ হয়ে গেছে। এবার তুমি শান্ত হও। আরবের কথা শুনে বৃষ্টির বুকের উপর থেকে যেন একটা বিশাল পাথর নেমে যায়। সে আরবের বুকের ভেতর মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আরব খুব আলতো করে বৃষ্টির পিঠে হাত বুলিয়ে দেয়। আয়েশা বেগম ছুটে এসে আরবকে ধরাধরি করে ভেতরে নিয়ে যান। ডাক্তার সমীরকে আবার খবর দেওয়া হয়। আরবের চিকিৎসা চলে পুরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ বৃষ্টি আরবের পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেনি। নিজের হাতে খাইয়ে দেওয়া, ওষুধ দেওয়া থেকে শুরু করে আরবের সব কাজ সে খুব ভালোবেসে করেছে। আরবের প্রতি তার যে ভয় আর ঘৃণা ছিল তা সম্পূর্ণ মুছে গিয়ে সেখানে এক তীব্র নির্ভরতা আর গভীর ভালোবাসা জায়গা করে নিয়েছে। আরাব, তুই এবার সম্পূর্ণ সুস্থ। আর এই কদিনে আমি বুঝে গেছি বৃষ্টি ছাড়া তুই অচল, আর তুই ছাড়া বৃষ্টি। আমি চাই তোরা এবার সামাজিকভাবে এক হয়ে যা। আমি কালই তোদের বিয়ের সব ব্যবস্থা করছি। এই বাড়িতে এবার একটু খুশির হাওয়া দরকার। তুমি যা ভালো বোঝো দাদি, আমার কোনো আপত্তি নেই। তবে আমার পিচ্চির মতামতটা একবার নিয়ে নিও। ও কি এই খুনি আরাফকে চিরদিনের জন্য নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবে কিনা? আপনি আবার বাজে কথা বলছেন আরাব। আপনি কোনো খুনি নন, আপনি আমার রক্ষাকর্তা। আমার ভালোবাসা, দাদি যা বলছেন আমি তাতেই রাজি। আমাকে শুধু আপনার বুকে ছায়ায় সারা জীবন থাকতে দিন। বৃষ্টির কথা শুনে আরাফ আর আয়েশা বেগম দুজনেই হেসে উঠেন। পরের দিনই প্রাসাদে খুব জমকালো ভাবে আরাফ আর বৃষ্টির বিয়ের আয়োজন করা হয়। আশ্রমের সব বাচ্চারা, ফাদার জন আর মায়া এই বিয়েতে উপস্থিত থাকে। পুরো প্রাসাদ আলো আর ফুলে সাজানো হয়েছে। বৃষ্টিকে একটা গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি আর গাগ ভর্তি সোনার গহনায় একদম স্বর্গের পরিমতো লাগছে। আরাফ কালো রঙের একটা ডিজাইনার শেরওয়ানি পরেছে। বিয়ের মণ্ডপে যখন আরাফ বৃষ্টির সেতিতে লাল সিঁদুর পরিয়ে দেয়, তখন বৃষ্টির চোখ থেকে এক ফোঁটা সুখের জল গড়িয়ে পড়ে। সে আজ এক অনাথ মেয়ে থেকে শহরের সবচেয়ে ক্ষমতাধর মানুষের স্ত্রীতে পরিণত হলো। বিয়ের সব নিয়ম কানুন শেষ হওয়ার পর রাতে আরাফের বেডরুমটা লাল গোলাপ দিয়ে সাজানো হয়। আজ তুমি সত্যি সত্যি আমার বউ হয়ে গেলে পিচ্ছি। এবার আর কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমিও খুব সুখী আরাব। আমি কখনো ভাবিনি আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনে এত ভালোবাসা লেখা আছে। আপনি আমাকে পূর্ণতা দিয়েছেন। আরাফ ধীরে ধীরে বৃষ্টির দিকে এগিয়ে যায়। সে খুব সাবধানে বৃষ্টির মাথার ভারী ঘুমটাটা সরিয়ে দেয়। লাল শাড়িতে বৃষ্টির মায়াবী মুখটা দেখে আরবের বুকের ভিতর কামনার আগুন জ্বলে ওঠে। সে বৃষ্টির 2 গাল নিজের হাতের মুঠোয় নিয়ে তার ঠোঁটের উপর একটা দীর্ঘ আর আবেগঘন চুমু খায়। বৃষ্টির শরীরেই পরিচিত কিন্তু নতুন অধিকারের স্পর্শে কেঁপে ওঠে। সে নিজের 2 হাত দিয়ে আরবের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আরবের চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে থাকে। সে বৃষ্টির মুখের ভেতর নিজের জিভ ঢুকিয়ে দিয়ে তাকে ভালোবাসার এক নতুন জগতে নিয়ে যায়। আরাফের হাত খুব সাবধানে বৃষ্টির শাড়ির পিনগুলো খুলতে শুরু করে।
বৃষ্টির ফর্সা গলার উপর থাকা ভারী নেকলেসটা সরিয়ে দিয়ে সেখানে আরাফ অসংখ্য উষ্ণ চুম্বন এঁকে দেয়। আরাব, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন। আমি চাই এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। এই মুহূর্ত কখনো শেষ হবে না বৃষ্টি। আমাদের এই ভালোবাসা মৃত্যুর পর পর্যন্ত থাকবে। আজ তুমি আমাকে পুরোপুরি তোমার করে নাও। আরাফ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দেয়। সে খুব সাবধানে বৃষ্টির শাড়ি আর গহনাগুলো সরিয়ে তাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। সারা ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের দুজনে দীর্ঘশ্বাস আর ভালোবাসার অস্ফুট শব্দগুলো শোনা যেতে থাকে। আরাফের প্রতিটি স্পর্শে বৃষ্টি নিজেকে নতুন করে আবিষ্কার করে। সে আরাফের পেশিবহুল পিঠে নিজের নখ গেঁথে দিয়ে তাকে চরম সুখের সাগরে ভাসিয়ে দেয়। এক অনাথ মেয়ে আর এক ভয়ঙ্কর মাফিয়া ডনের এই অদ্ভুত প্রেমের গল্প এভাবে এক সুন্দর আর রোমান্টিক পরিণতির দিকে এগিয়ে যায়, যেখানে শুধু ভালোবাসা আর নির্ভরতার জয় হয়।